সবাইকে আজকে প্রোগ্রামে স্বাগতম এবং শুভেচ্ছা। আপনারা জানেন আজকে পহেলা বসন্ত এবং একই সাথে সবাই বড়া। সুতরাং সবাই বরাতের কারণে অনেকে হয়তো ব্যস্ত। আমি দেখলাম যে একটু আগে আমি বাজার থেকে আসছি, 8টা বাজতে বাজতে সব দোকানপাট বন্ধ, রাস্তাঘাটে রিক্সা টিক্সা সব প্রায় নাই হয়ে গেছে আমাদের এলাকায়। এবং একটু পরে মসজিদের প্রত্যেক মসজিদেই ইয়া হচ্ছে, কি বলে, ওয়াজ নসিহত হচ্ছে। একটু পরে মানুষ মসজিদে যাবে। তো এরকম একটা অবস্থায় আমরা আলোচনা করতেছি। আহ, আহ, আমরা আমি পার্সোনালি মনে করি এই আলোচনা একটা ইবাদত। সুতরাং শবে বরাতের ইবাদত থেকে আমরা দূরে নাই। হ্যাঁ, আমরাও শবে বরাতের ইবাদতের মধ্যেই আছি। হ্যাঁ, হ্যাঁ। তো তো যেটা হচ্ছে যে আপনারা জানেন আমরা অনেকদিন ধরে অনেকদিন পরে বসলাম একসাথে, প্রায় সপ্তাহ দেড়েক, দুয়েকের বেশি। ফারাদ ভাই অসুস্থ ছিল, আমরা বসতে পারি নাই। এর মধ্যে আমরা আবার কক্সবাজারে একটা ভাবমূর্তি করে আসছি। সুতরাং মাঝখানে একটা গ্যাপ হয়েছে। তো ইতিমধ্যে অনেকগুলা জরুরি ইস্যু সমাজে, মানে গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় আসছে। 32 নম্বর ভাঙা হয়েছে, তা নিয়ে একটা মব জাস্টিসের তর্ক চলতেছে যে জনগণের ক্ষোভ নাকি মব জাস্টিস। তারপরে আমরা দেখতেছি যে বইমেলাতে একটা ইস্যু হয়েছে, হ্যাঁ, তসলিমা নাসরিনের বইকে ইস্যু কেন্দ্র করে। তারপরে এখন আমরা দেখতেছি যে আহ, 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 আরেকজন আমাদের লেখক কবি সোহেল হাসান গালিব আহ, কে একটা নিরাপত্তা হেফাজতে আজকে সরকার নিচ্ছে। এগুলো আমরা জানি। এছাড়াও আরো অনেকগুলো ইস্যু আছে। যেমন ছাত্ররা নতুন দল গঠন করতে চায় বা করবে, ঘোষণা দিবে এই মাসেই, এরকম একটা খবর আমরা পত্রপত্রিকায় দেখতেছি। যেটাকে আমরা আজকে আলোচনার মধ্যে একটু হাইলাইটস করছি। আহ, আহ, তো সেই সব নিয়ে আমাদের এখানে সবাই কথা বলবেন। এবং আপনাদের মনেও নিশ্চয়ই আর অনেকগুলো ইস্যু আছে। একই সাথে যে আলোচনাগুলি, যে তর্কগুলি চলতেছিল যে আপনার মব কোনটা আর জনগণের ক্ষোভ কোনটা, বা এই যে তৌহিদি জনতা বলে যে আমরা গালাগালি করতেছি, হ্যাঁ, বা কেউ কেউ গালাগালি করতেছে, এই তৌহিদি জনতা, আহ, এই এই ফ্রেজিংটা আদৌ মানে কি বলা যায়, ভালো কিনা খারাপ, এটা নিয়েও আমার মনে হয় তর্ক করা জরুরি। একই সাথে আমরা দেখতেছি যে সরকারের যে পারফরমেন্স এটা ভালো না, এবং তারা অনেক কিছুই ঠিকঠাক পরিচালনা করতে পারতেছে না। উপদেষ্টাদের মধ্যেও নানা দৃষ্টিভঙ্গির লোক এবং নানা মতের লোক আহ, আহ, শুরু থেকেই ছিল, সেগুলো আমরা এখন দেখতেছি যে আরো সামনে আসতেছে। তারপরে গুরুত্বপূর্ণ ইস্যু যেটা আহ, আহ, মোদি এবং ট্রাম্পের সাক্ষাৎকার হয়েছে। সাক্ষাৎ সেই বাংলাদেশ বিষয়ক একটা আলোচনা আমরা দেখতেছি। আসিফ নজরুল একটা পোস্টও আছে দেখলাম, শেয়ার দিছে, যেখানে ডেইলি স্টার সমালোচনা এই কে কথা অফ রাইখেন, যারা ঢুকতেছেন একটু অফ রাইখেন এটা, মানে আপনাদের আইডিটা অফ। মাইক্রোফোন। ভালো, হ্যাঁ, মাইক্রোফোন। তো সেখানে ডেইলি স্টারকে দোষারোপ করা হচ্ছিল যে ডেইলি স্টার শিরোনাম করছে যে আহ, মোদির হাতে বাংলাদেশকে ছেড়ে দিছে আহ, ট্রাম্প। তো কিন্তু আসিফ নজরুল দাবি করতে চাইলো যে না, ব্যাপারটা এরকম না, ব্যাপারটা অন্য ব্যাপার আছে। তো এই সব আলোচনা আমাদের এখানে জিও পলিটিক্সের জায়গা থেকে গুরুত্বপূর্ণ। আহ, আমাদের অ্যাড্রেস করা, আলোচনা করা, বা আমরা কিভাবে দেখবো। হ্যাঁ, একই সাথে একুশে বইমেলার ইস্যুটা কে যেভাবে আমরা দেখতেছি, ববের ইস্যু নিয়ে যেভাবে ফ্রেম করছে, তাসনিম নাসরিন যেভাবে ক্যাম্পেইন করতেছে, এইটাকে আন্তর্জাতিক ইস্যু বানানো, বা বাংলাদেশের বিরুদ্ধে, যে বাংলাদেশে এখানে কোনো মত প্রকাশের স্বাধীনতা নাই, লেখকের স্বাধীনতা নাই, এটা একটা জঙ্গিদের হাতে চলে গেছে, মৌলবাদীদের হাতে চলে গেছে। হ্যাঁ, ইউনূস সরকার জঙ্গি মৌলবাদীদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, এরকম একটা ক্যাম্পেইন, কিন্তু সিরিয়াস ক্যাম্পেইন চলতেছে। একই সাথে দেখি যে আমাদের এখানে যারা প্রগতিশীল এবং বিশেষ করে বাম রাজনৈতিক ধারার সাথে যুক্ত আছেন, তারাও অনেকগুলো ইস্যুতে আমরা দেখতেছি বলতেছে যে সরকার নাই,
মানে মব চলতেছে, তারপরে নানা ধরনের ক্ষোভ তাদের মধ্যে দেখতেছি সরকার নিয়ে। হ্যাঁ, 5ই আগস্টের আহ, আহ, এই পরেও আমরা দেখছি, এবং সেটা কিন্তু, তো এই সব প্রেক্ষিতে আমরা আজকে আলোচনা করব। তো ফারাদ ভাই, আমরা কোন প্রশ্ন দিয়ে শুরু করব? আমি মনে করি যে প্রথমত ইমিডিয়েটলি দুটো ইস্যু আমি মনে করি আজকে আলোচনা করি, আর তারপরে থার্ডলি আমরা কিছু ইস্যুকে আইডেন্টিফাই করি। তাহলে সময়টা বাঁচাতে পারবো আমরা, এবং আরো খুব গুছিয়ে চেষ্টা করতে পারবো আর কি। প্রথমে আমরা ওই যে এই এই যে নতুন রাজনৈতিক দল গড়ে উঠছে, তো এই রাজনৈতিক দলের গড়ে ওঠাটাকে আমরা কিভাবে দেখছি সর্বস্তর শোনা দরকার। এবং আম, পাশাপাশি গণ রাজনৈতিক ধারা কথাটা আমরা কেন ব্যবহার করছি। যেমন ধরুন আজকে যখন পত্রিকা যখন দেখি যে মধ্যপন্থী দল আমরা তৈরি করতে চাই ছাত্ররা, কেমন, তো এটার মানেটা কি আসলে মধ্যবর্তী দল মানে কি? ওরা বলছে ঠিক আছে, কিরকম মধ্যবর্তী দল? এটা হচ্ছে আপনার যে তুরস্কের আপনার যে একটা দল, আহ, কিংবা কি ওই যে তেহরিক ইনসাফ পাকিস্তানের, কি এই আপনার ইয়েতে দিল্লির যে কেজরিওয়ালের দল, এই যে করছে। তো এই যে চিন্তা যেটা আমি পড়লাম খবরে খবরে দেখে আমি আসলে একটু ভীত হয়েছি, ভালোভাবে ভীত হয়েছি। ভীত হওয়ার একটা বড় কারণটা ছিল এই, আপনি কেজরিওয়ালের দল আপনি দেখতে পেয়েছেন যে এরা কিন্তু ব্যর্থ হয়েছে, অলরেডি ইলেকশন হেরে গেছে, এবং বিজেপি কিন্তু দিল্লিতে চলে এলো। আচ্ছা, কেন এই যে ব্যর্থতার যে ঘটনাটা ঘটলো, এটা খুব ইম্পর্টেন্ট বুঝতে পারা। আমি প্রথমে যেটা প্রস্তাবনা আকার আপনাদেরকে হাজির করছি, আপনি খুব ভালো করে এটা শুনবেন। এবং যদি কেউ আমাদের বন্ধুরা যারা ছাত্র রাজনীতির সঙ্গে করছে, তারা যদি আমাদের কথা শুনে, তাহলে এটা কিন্তু পরিষ্কার বুঝতে হবে, নির্বাচনী দল দ্বারা আপনি কিছু করতে পারবেন না ভেসাভিস কর্পোরেট বা লুটেরা এবং মাফিয়া শ্রেণীর টাকা এবং প্রোপাগান্ডার কাছে। এটা পৃথিবীর সর্বত্র সত্য। কি করে সত্য? এটা আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে দেখেছেন ট্রাম্পের যে রাজনীতিটা হয়েছে। ট্রাম্প কি করে এলো? ট্রাম্পের পেছনে এলন মার্কস, আপনি দেখতে পাচ্ছেন তার যার পেছনে অভিষেকে যারা দাঁড়িয়েছিল, এরা অধিকাংশ কিন্তু কর্পোরেট বিগ বিগ বিলিয়নিয়ার্স, যারা সারা দুনিয়াকে তারা কন্ট্রোল করতে চায়, এমনই কন্ট্রোল করতে চায় যে তারা একেবারেই লজ্জাবোধ করে নাই যে তারা আপনার প্যালেস্টাইনকে তারা লোকদেরকে তারা সরাই দিবে, প্যালেস্টাইন দখল করবে। এবং শুধু তাই না, আইসি যে বিরুদ্ধে তারা স্যাংশন দিচ্ছে। তাহলে এটা দেখার পরে কোন কাণ্ডজ্ঞান সম্পন্ন মানুষ আমরা একটা মধ্যপন্থা লিবারেল একটা রাজনৈতিক দল করব, এটা তো চিন্তা করা একটা অবিশ্বাস্য একটা ব্যাপার আমার কাছে। এবং আমি মনে করি তরুণদেরকে আমি বিনয়ের সঙ্গে বলবো, তাদেরকে ভাবতে হবে এটা অত্যন্ত ভুল চিন্তা। এবং যদি আমরা তাই করতে চাই, তো আমাদের তো অলরেডি একটা এবি পার্টি আছে, এবি পার্টি তো খারাপ দল না। তোমার সকালে মিলে এবি পার্টি করো, এই পার্টি কি অপরাধ করেছে? ঠিকই তো আছে। আমি এই পার্টি পুরো গণ অভ্যুত্থানের ভূমিকা পালন করেছে। এই পার্টির মধ্যে একটা সেকুলারিজম প্লাস তার সঙ্গে একটা ইসলাম মিলা, পুরনো জামাত থেকে বেরিয়ে আসা দল, এবং অনেক ভালো ভালো মানুষ আছে যাদেরকে আমি পছন্দ করি, ফুয়াদকে আমি খুবই পছন্দ করি। তারা এই পার্টি না কেন? অসুবিধা কি? আমরা ভাঙতে থাকবো কেন? আমরা যদি নির্বাচনই করে আমাদের একমাত্র উদ্দেশ্য হয়, তা আমরা ভাঙতে হবে না। ফলে আমি মনে করি এইটা যদি আপনারা সকলে বোঝেন, তাহলে আমরা গণ রাজনৈতিক ধারা বলতে আমরা কি বুঝি, এবং কি করে এই ধরনের ধারাটা গড়ে। কারো কথা, কারো মাইক মনে হয় বাজতেছে, একটু একটু অফ করলে ভালো। ভাই, কারো মুন্ত- মাইক। মুন্তাসির ভাই, আপনার মাইকটা অফ করতে হবে। হ্যাঁ, অফ হয়ে গেছে। তাহলে আমরা গণ রাজনৈতিক ধারা যদি আমরা গড়ে তুলতে চাই, তাহলে এটা মানেটা কি? এটা তো আমরা বলি নাই মধ্যপন্থী, বলি নাই নির্বাচন কেন্দ্রিক। তাহলে আসলে এই ধারার কোনো, আমরা যেভাবে চিন্তা করছি এটা সঠিক কিনা। তো আজকে আমরা যেটা করব, সেটা হলো এটা নিয়ে আমরা কিছু সকালে মতামত শুনবো, এবং বা তারা কি ধরনের রাজনৈতিক দল গড়ে তোলাটা দরকার ফিল করেন, এটা আমরা শুনবো। এটা আমি মনে করি প্রথম এজেন্ডা হবে। 2 নম্বর এজেন্ডাটা হওয়া দরকার, সেটা হলো যে আমরা এই মব, যে তর্কটা ইমিডিয়েটলি এসে গেছে, যে মব বনাম জনতা, এটা খুব ইম্পর্টেন্ট একটা তর্ক। এই তর্কটা আমরা থিওরিটিক্যালি কি করে টেস্ট করব, তো সে বিষয়ে আমরা আলোচনা করব। আমার মনে হয় এই দুটা করার পরে আমরা খালি আগামী আলোচনাগুলোকে আইডেন্টিফাই করাটাই যথেষ্ট হবে, কারণ একদিনের সবটা আমরা পারবো। ঠিক আছে না? জি ফারাদ ভাই, ঠিক বলছেন। একই সাথে ফারাদ ভাই, আহ, 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 যে
ছাত্রদের মধ্যে আপনি যেটা বলছেন ওদের সমাবেশে গিয়েও যে আমরা দেখতেছি একটা নির্বাচনবাদী টেন্ডেন্সি, মানে বিএনপির কপি একটা রাজনৈতিক দল বা বিএনপির সাথে একটা নির্বাচনে যাবে এইদিকে যাচ্ছে। তো এটা বিএনপি। সেক্ষেত্রে সেক্ষেত্রে গণঅভ্যুত্থান যে অ্যাজ এ আইডিয়া আপনি যেটা শুরু থেকে ব্যাখ্যা করতেছিলেন, এবং গণঅভ্যুত্থানের রাজনীতি তো আসলে অন্যরকম রাজনীতি। হ্যাঁ, তো এই বিষয়টা আমরা আজকে আলোচনার মধ্যে যদি একটু স্পষ্ট করতে পারি, তাইলে যেই ধরনের প্রত্যাশা আমরা ছাত্রদের কাছ থেকে করতেছি, যদি সেটা না পূর্ণ হয়, তাহলে বিকল্প উদ্যোগ কি হইতে পারে আমাদের দিক থেকে, সেটাও একটু আমাদের, আমি মনে করি যে সবাই একটু আলাপ করতে করলে ভালো হয়। আমরা কি করে একটা ইতিবাচক ভাবে এই তরুণদের রাজনৈতিক দল গঠন করার ক্ষেত্রে অবদান রাখতে পারি, মানে আমরা এইভাবে দেখতে যাচ্ছি আমি। আবার সেই অবদান রাখতে হলে আমাদের কি কি কাজ করতে হবে, ধরুন আমরা ভাববটি কি চিন্তা পাঠচক্র এই গণঅভ্যুত্থানে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। পরে স্বভাবত এই নতুন দল গঠনের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ধর আমি সবাইকে আজকের এই এই এখন যে অভিনয় শুরু করেছে, আবার পরবর্তী যে অভিনয়গুলো করব, এটা খুব সিরিয়াসলি নিতে হবে। কারণ এই অভিনয়টা মূলত যেটা দাঁড়াবে সেটা হলো যে নতুন রাজনৈতিক দল গড়বার ক্ষেত্রে এর একটা ভালো প্রভাব যেন আমরা ফেলতে পারি। ওই স্পিরিট নিয়ে আমাদেরকে আলোচনা কন্টিনিউ করতে হবে। মানে এটা একটা নিছকই একটা যে অভিনয় তা না, এটাও একটা রাজনৈতিক প্রক্রিয়া। এই রাজনৈতিক প্রক্রিয়াটা আগামী দিনে তরুণদের যে দলটা গড়ে উঠবে, হয় তাকে প্রভাবিত করবে, অথবা তাকে গাইড করবে, অথবা প্রয়োজনে একটা সময় দরকারে নতুন প্রক্রিয়া শুরু করতে হতেও পারে। ফলে এটা কথা ফেয়ার লেগে আমি খুব পরিষ্কার বলছি, আমি আবারও বলছি, রিপিট করছি বোঝার জন্য, যে আমাদের এই আলোচনাগুলো হয় এটিকে প্রভাবিত করবে সরাসরি এখন, যেন তার সঠিক সিদ্ধান্ত এখনই নিতে পারে, মানে এখনকার যে রণনীতি এবং রণকৌশল হবে এটা যেন আমরা এখনই প্রভাবিত করতে পারি। আবার যদি প্রভাবিত না করতে পারি, নিদেন পক্ষে একটা অভিমুখ তৈরি করে দিতে পারি। আর যদি অভিমুখ তৈরি করে দিতে না পারি, তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে একটা নতুন রাজনৈতিক প্রক্রিয়া আমরা শুরু করতে পারি কিনা। এটা হবে চিন্তা পাঠচক্র এবং ভাব বৈঠকের, এটা হবে মূল এই কি বলে লক্ষ্য। এবং সেটাকে খেয়াল রেখে আমাদের আলোচনাগুলোকে আমরা খুব গুছিয়ে এবং খুব সিরিয়াসলি আগামী কয়েকটা অভিযান আমরা করবো, এটা ভেবে নিয়েই আমরা আজকে আলোচনা করবো প্রথমত মব এবং আপনার কি বলে আহ জনগণের ক্ষোভ। মত। জনগণের প্রায় বা মব বনাম জনগণ, এই পার্থক্যগুলোকে আমরা পরিষ্কার করব। আর সেকেন্ডলি আরো কয়েকটা ইস্যু আমরা আইডেন্টিফাই করবো, যাতে আমরা নতুন গণরাজনৈতিক ধারা গড়ে তোলার আহ, কাজগুলো কি হবে, আমরা কোন বই পড়বো এখন, কি বিষয় নিয়ে আলোচনা করা দরকার, এগুলো যেটা যেটা পাঠচক্র। ফলে এগুলো আমরা নিজেরা এই টেক্সট গুলোকে সম্পর্কে আমাদের একটা ফ্যামিলিয়ারিটি আমরা নেব, এবং নিয়ে আমরা আমরা সবাই এক একটা ভাগ করে নেব কাজ, এবং আমরা আলোচনাগুলো করবো ওয়েবিনার এক এক দিন। দুজন দায়িত্ব নেবে, তারা যে পাঠটা তাদেরকে দিব, এটা তারা পড়ে এসে তারা হাজির করবেন, এবং তারপরে এটাকে নিয়ে আমরা সকলে আলোচনা করবো, যাতে আমাদের এখান থেকে এটা একটা প্রক্রিয়া আকারে, এটা একটা সিরিয়াস একটা ইন্টালেকচুয়াল পলিটিক্যাল প্রসেস আকারে এটা ডেভেলপ করে। আর ওকে। আমরা হ্যাঁ, বলেন। আর আমার নিজের থিসিসটা হচ্ছে এই যে যেটা আমি শুরু থেকে বলেছি, আপনারা শুনেছেন, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, এটা ওই 8 তারিখের শপথ নেওয়ার মধ্যে দিয়ে এটা শেষ হয়ে গেছে। এবং তারপর থেকে যে প্রকট মধ্যে আমরা এখন আছি, এটা কিন্তু প্রতিবিপ্লবী একটা অবস্থান। ফলে এর পরিণতি কি দাঁড়াবে এটা আমাদের কাছে এখনো পরিষ্কার না। ফলে আমরা এই প্রতি বিপ্লবটা যে কোনো খারাপ দিকে গড়াবার আগেই আমাদেরকে সমাজে চিন্তা চেতনা ক্যাম্পেইন গুলো প্রপারলি করতে হয়। মানে এই পাঠচক্রের মধ্যে যে আমরা যা শিখছি পরস্পরের কাছ থেকে, এটা প্রচারটাও আপনাদের খুব বুঝতে হবে। এখন যে আমাদের এখানে লিঙ্কন দেখতে পাচ্ছি, ওকে কিন্তু অনেক প্রতিবাদ দেয়, খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি অত ইচ্ছা করি অনেক সময় ক্রিয়েট করি না, চাই যে পোস্ট গুলা আরো ছড়াই যাক। ফলে আমাদের প্রত্যেককে একটু দয়া করে অ্যাক্টিভ হতে হবে। যদি আপনি রিয়েলি সিরিয়াসলি কিছু করতে চান বাংলাদেশে, আপনাদেরকে একটু সক্রিয় হতে হবে। বিভিন্ন রকম পোস্টে বিভিন্ন রকম ইস্যুতে আপনারা আপনাদের বক্তব্যগুলো দিবেন। এবং ইতিমধ্যে গ্রুপটা কিন্তু মোটামুটি সক্রিয় আছে, সকালে শেয়ার করছে গ্রুপের মধ্যে, এটা খুবই ভালো। আবার Right. যেটা অ্যাক্টিভেট করা, কেমন এই কিছু কিছু পোস্ট ইন্টারনালি দেওয়া, আর কিছু কিছু পোস্ট যেটা দরকার আছে ক্যাম্পেইন। ক্যাম্পেইন আর আমাদের পারস্পরিক আলোচনা এক জিনিস না। পারস্পরিক আলোচনা যে বহু ইস্যুতে আলোচনা করতে পারি, যেটা নট নেসেসারি আমরা এই মুহূর্তে পাবলিক আমরা করবো, কেমন। কিন্তু পাবলিক যেগুলো করবো, এটার জন্য কম বেশি আমাদের একটা কমন যে পার্সপেক্টিভ, মানে পুরো গ্রুপের যে পার্সপেক্টিভ, এটা যেন ওটার মধ্যে হাজির থাকে। তা আমার কথা তো পরিষ্কার আছে বলে জি। আমি ভাই, তাহলে আমরা একটা কাজ করি, সবার কাছে 2 মিনিট করে একটু শুনি যারা যারা বলতে চায় এই যে দুইটা কি। বিষয় বলেন।
নতুন রাজনৈতিক প্রক্রিয়া এবং করবো, তারপর আমরা গণরাজনৈতিক ধরনের আসবো। ঠিক আছে। ঠিক ঠিক। আহ 2 মিনিট করে যে কেউ শুরু করতে পারেন। মনোর ভাই। আহ, অন্য কেউ বললে আমি একটু পরে বলি। ওকে, লিঙ্কন তাহলে। হুম। লিঙ্কন বলেন। ওকে। সবাইকে আহ, বসন্তের শুভেচ্ছা। আর ফরহাদ ভাইকে সুস্থ দেখে ভালো লাগছে। কালকে ইয়েটাও দেখেছিলাম, ওই টক শো ঠিকানা। মহিউদ্দিনের মহিউদ্দিনের সাথে, ইয়ের সাথে। ভালো লাগছে এটা। আচ্ছা, আমি যেটা আলাপ করতে চাই সেটা হচ্ছে নতুন যে রাজনৈতিক দল তৈরি করতে চাচ্ছে আমাদের জুলাই বিপ্লবে নেতৃত্ব যারা দিয়েছে তারা, এইটা নিয়ে আমার কিছু অবজারভেশন আছে। এইটা ধরেন, আ- নির্বাচন, আমরা যে আলাপটা করতেছিলাম যে আমরা রাষ্ট্র এবং সরকারের মাঝখানে পার্থক্য বুঝি না। উম, এইটা আমার কাছে মনে হচ্ছে আমাদের বিপ্লবীরা যারা এই যে দল গঠন করতেছে এবং যে প্রক্রিয়ার ভিতর দিয়ে তারা এটা গঠন করতেছে, মাঝখানে যে ধরনের কর্মকাণ্ড আমরা দেখলাম এবং তারা যে পদ্ধতিতে কমিটি গঠন করতেছে এবং নানান ধরনের কার্যকলাপ করতেছে, এগুলা সবই হচ্ছে একটা আহ, সনাতন ধারা নির্বাচনবাদী একটা রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল নির্বাচনের মাধ্যমে সরকারের গঠন করতে চায় এবং রাষ্ট্রের যে মূলনীতি সেটা তারা তাদের যেই আহ, দলীয় আদর্শ আছে আছে সেই আদর্শের ভিত্তিতে তারা বাস্তবায়ন করতে চায়। এখন নির্বাচন হচ্ছে সরকার গঠন করার একটা উপায়। জি। লিংকন ভাই, আপনি মিউট হয়ে গেছেন। সরি, আমাকে শোনা যাচ্ছে? অবশ্যই হচ্ছে। আচ্ছা, আমি আম, কতটুকু বলছিলাম যে সরকার গঠনের উপায় হচ্ছে নির্বাচন, আর রাষ্ট্র গঠনের উপায় হচ্ছে গণ অভ্যুত্থান অথবা একটা বিপ্লব। তো আমরা রাষ্ট্র গঠনের উপায় যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থান করার পরে এখন একটা রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছি, আমরা পরিষ্কার না সেই রাজনৈতিক দলটা কি নির্বাচনবাদী মধ্যপন্থী নিউ লিবারেল মানে ঘরানার কোনো রাজনৈতিক দল, নাকি রাষ্ট্র গঠন করার কোনো রাজনৈতিক দল। এখন রাষ্ট্র গঠন করার জন্য যদি কোনো রাজনৈতিক দল তৈরি হয় উইদাউট ফলোয়িং এ প্রপার পলিটিক্যাল প্রসেস, একটা পলিটিক্যাল প্রসেস না হয়ে যদি একটা পলিটিক্যাল পার্টি হয়, তাহলে আমরা যদি ইতিহাসের দিক থেকে তাকাই তাহলে একটা প্রশ্ন কিন্তু এখানে আসে, তাহলে 71-এর পরবর্তী সময়ে আওয়ামী লীগের অধীনে কি কারণে রাষ্ট্রটা গঠিত হইল না? একটা রাজনৈতিক দল যখন রাষ্ট্র গঠনের নেতৃত্ব দেয়, সে তো একই সাথে তার ইন্টারেস্ট হচ্ছে সে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তাহলে সে যেই ক্ষমতায় আসতে চায় সেই ক্ষমতার আদল বা ধরন যদি সে নিজেই নির্ণয় করে, মানে সে যদি নিজের ক্ষমতার খোদা নিজেই হয়, তাহলে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট কাজ করে, যেটা হয়েছে। যেমন শেখ সাহেব 70 অনুচ্ছেদ ঢুকানোর জন্য 2বার ডাইকা নিয়ে কামাল সাহেব ইম্পোজ করছে, আরো নানান কিছু করছে। এটা কারণ কি? এটা কারণ হচ্ছে শেখ সাহেবের তত্ত্বাবধানে উম, এই সংবিধান কামাল সাহেবরা তৈরি করছে এবং সেটা করছে তাদের পার্টির যে গণ আকাঙ্ক্ষা সেটাকে সামনে রাখা। সেই একই ধরনের আরেকটা পলিটিক্যাল পার্টির থ্রুতে যদি আমরা আবারও আমাদেরকে রাষ্ট্রের গঠনের দায়িত্ব তুলে দেই, তারা যে তাদের ক্ষমতার স্বার্থে যথেষ্ট পরিমাণে এই রাষ্ট্রটাকে জনগণতান্ত্রিক করে তুলবে না, তার প্রমাণটা কি থাকবে? এই যে আজকে 50 বছর পরে এখন পর্যন্ত রাষ্ট্র এবং সরকারের মাঝখানে আমরা তফাৎ করতে পারি না, এটা কিন্তু আমাদের দোষ না। এটা কারণটাই হচ্ছে সরকারের আদলটাই এরকম ভাবে করা হয়েছে, এত শক্তিশালী প্রচন্ড সার্বভৌম করে করা হয়েছে যে রাষ্ট্র আর সরকার মিলামিশে একাকার হয়ে গেছে। এখানে আদতে কিন্তু রাষ্ট্র সরকারের বাইরে এক্সিস্ট করে না, যে কারণে কোনটা রাষ্ট্র আর কোনটা সরকার এটা সাধারণ মানুষ দূরে থাকে, আমরা যারা চিন্তা ভাবনা করি আমরাও
আইসোলেট করতে পারি না, বিকজ এখানে রাষ্ট্র আর সরকার আলাদাভাবে এক্সিস্ট করে না। সরকার রাষ্ট্রের গঠন সরকার যেভাবে করছে, আদতে রাষ্ট্রের মুখোশে সে, সরি, সরকারের মুখোশে সে রাষ্ট্রটাকে ক্যাপচার করছে। রাষ্ট্রের সর্বময় ক্ষমতা সে সরকারের ভিতর ঢুকাইছে, সেই সরকারের সর্বময় ক্ষমতা সে প্রধানমন্ত্রীর কাছে কুক্ষিগত করছে, এক ব্যক্তির কাছে। সো এখন আবার যদি আরেকটা পলিটিক্যাল পার্টি এই রাষ্ট্র গঠনের আহ, দায়িত্ব নেয়, সেটা যে সে পলিটিক্যাল পার্টির ক্ষমতার লক্ষ্যে করবে না বা অভিপ্রায়কে সামনে রেখে করবে না, তার কোনো গ্যারান্টি নেই। সো এইখানে আমার কাছে মনে হয় এরকম একটা পলিটিক্যাল প্রসেস এখানে মানে তৈরি করা দরকার, যেখানে হচ্ছে কোনো রাজনৈতিক দলের অধীনে, নির্বাচনবাদী কোনো রাজনৈতিক দলের অধীনে রাষ্ট্রের গঠন হবে না। এইখানে সব ধরনের মানুষ, সেটা হইতে পারে বিএনপি, জামাত, সব পলিটিক্যাল পার্টির লোক এখানে থাকতে পারবে, কিন্তু পলিটিক্যাল পার্টির পরিচয়ে কেউ এখানে থাকতে পারবে না, যেমনটা ছিল না গণ অভ্যুত্থানের সময়। পলিটিক্যাল পার্টিগুলার এই বাংলাদেশে এই গঠনতন্ত্র তৈরি করার কোনো নৈতিক ভিত্তি নাই। তারা এমন একটা সংবিধানের অধীনে আমাদেরকে শাসন করছে বিগত 50 বছর, যেই সংবিধানটা প্রচন্ড পরিমাণে ফেসিস্ট। এখন তারা যদি আবার এইটাকে সংস্কার অথবা নতুন প্রণয়নের দায়িত্ব নিবে বলে তারা মানে ঘোষণা করে বা ইচ্ছা প্রকাশ করে, আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া যে তোমরা নৈতিকভাবে এটার জন্য ইলিগেবল না, তোমরা এটা থেকে দূরে থাকবা, তোমরা তোমাদের কর্মীরা বাংলাদেশের জনগণ এখানে অংশগ্রহণ করবে, বাট উইদাউট এনি ব্যানার অফ পলিটিক্যাল পার্টি। এইটা সম্পূর্ণ জনগণের তত্ত্বাবধানে এটা হইতে হবে, এবং ওকে জনগণ যেটা লিঙ্কন, পারে। এর সংক্ষেপে আপনার 6-7 মিনিট হয়ে গেছে প্রায়। ওকে, শেষ করে দিচ্ছি 30 সেকেন্ড। এবং এইটা যে বাংলাদেশের মানুষ পারে উইদাউট political parties under a proper political parties leadership, এই যে জুলাইয়ে যে ফেসিস্টের বিরুদ্ধে যে গণঅভ্যুত্থানটা হইলো, এটাই প্রমাণ করে যে এখানে কোনো ধরনের যদি কোনো পলিটিক্যাল পার্টির কোনো নেতৃত্ব না থাকে, আমরা বড় কিছু বানাইতে পারি। এটাকে শুধু জাস্ট এখন অর্গানাইজ করতে হবে। সেই অর্গানাইজেশনের প্রসেসটা কি হবে, সেটা হচ্ছে আমার কাছে মনে হয় আলোচনার বিষয়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ লিঙ্কন। এইখানে উজ্জ্বল ভাই এবং রফিউল আছে। আমি হ্যাঁ, আচ্ছা, কে? বলবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আবির। হ্যাঁ আবির বলো, এটা সংক্ষেপে বলো, হ্যাঁ, কারণ আমরা অনেকের কথা শুনতে চাই। ওকে ওকে, আমি আমার কোয়েশ্চেন আকারে বলবো, আমি ফরহাদ ভাইকে শুনতে চাইবো জি জি। বিষয়গুলা। বিষয়টা হচ্ছে যে আমাদের এখানে আহ, যে পলিটিক্যাল পার্টি ছাত্ররা গ্রহণ করে বা তারা গঠন করে, তাহলে আমাদেরকে প্রাথমিকভাবে যে জিনিসটা বোঝা দরকার ছিল, আমাদের এক্সিস্টিং যে পলিটিক্যাল পার্টিস গুলো আছে সেগুলোর মধ্যে আসলে গণ মানে জনগণকে চিহ্নিত করার, জনগণকে মিট আপ করার ক্রাইসিস গুলা কি ছিল বা ইস্যুস গুলা কি ছিল। একই সাথে আমাদের যে রাষ্ট্র সংক্রান্ত একটা আহ আহ ইয়ে আছে, ক্রাইসিস আছে। আমরা রাষ্ট্রকে গঠন করতে পারি নাই, বা একটা ফেসিস্ট ব্যবস্থার ভিতর দিয়ে আমরা এত বছর চলে আসছি, এই জিনিসটা ছিল। এই জিনিসটাকে পলিটিক্যাল আইডিয়া যেটা তারা নিয়ে আসতেছে, এটা নিউ লিবারাল হতে পারে, মধ্যবর্তী হতে পারে, এগুলো দ্বারা আসলে বিদ্যমান বাংলাদেশের যে সংকট সেটাকে অ্যাড্রেস করা যাচ্ছে কিনা। আমার মনে হয় যে সেখানে তারা হচ্ছে যথেষ্ট টেবিল ওয়ার্ক করে নাই। আসলে তাদের যতগুলো আমি পত্রিকা থেকে পড়লাম, তারা মধ্যবর্তী এক ধরনের পলিটিক্যাল পার্টিস করতে চাচ্ছে, যেখানে হচ্ছে যে আসলে আহ, সেগুলোকে বাজারে খাওয়ানোটা খুব কষ্টকর হয়ে যাবে। এর বাইরে আমি আরেকটা জিনিস যেটা দেখছি সেটা হচ্ছে যে পলিটিক্যাল আইডিয়াজ একটা হচ্ছে যে, আমি মনে করি এটা একটা পণ্য। আমি বাংলাদেশের বড় বড় দুইটা পলিটিক্যাল পার্টিজ এর বাইরে, বিশেষ করে হচ্ছে যে ধরেন জামাত আছে, বিএনপি আছে বা আওয়ামী লীগ আছে, এই দুই এই তিন চার প্রোডাক্টের বাইরে গিয়ে আমার যে প্রোডাক্টটাকে মানুষটাকে একই সাথে এক জায়গায় নিয়ে আসতে পারবো, এটা নির্বাচনের জায়গা হতে পারে, মানুষকে তাদের রাষ্ট্র সংক্রান্ত ম্যানিফেস্টেশন যেগুলো আছে সেগুলোকে আহ, তাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যাপার থাকতে পারে। মানে সেগুলোকে আসলে সে কিভাবে সেল করবে, এই জিনিসটা তারা এখন আইডিয়াটা ক্লিয়ার করতেছে না, যার কারণে মানে আমাদের কাছে অনেকগুলো অ্যাম্বিগুইটি আছে আর কি। এর বাইরেও পলিটিক্যাল পার্টিস গুলা আরো যতগুলো এস্টাবলিশড আইডিয়া আছে, বিশেষ করে ইন্টারন্যাশনাল যে আইডিয়াস গুলা, যেমন আমরা এখন যে
পরিস্থিতি আছে, সবাই সবাই এই সরকারকে আহ মৌলবাদী সরকার কিংবা অন্যান্য ফ্যাসিবাদী সরকার কিংবা আরো ফেসিস্ট ট্যাগ দিচ্ছে। মানে এই আইডিয়াকে মোকাবেলা করার জন্য তাদের আসলে কোনো হাতিয়ার থাকবে কিনা, কিংবা একটা পলিটিক্যাল পার্টি যে গঠন করতেছে আমরা রাষ্ট্রের দিক থেকে, এবং এগুলোর সাথে মানুষের যে সমস্যা এগুলোকে অ্যাড্রেস করার জন্য তাদের কোনো আসলে কোন প্রসেসটা নিলে তাদের জন্য আরো বেটার কিছু বই আনতে পারে, ভালো কিছু বই আনতে পারে, একই সাথে তারা আসলে কি পরিকল্পনা নিলে মানে এই জায়গাগুলোকে নিয়ে আসতে পারে, আমি এগুলো একটু ফরহাদ ভাইয়ের কাছ থেকে শুনতে চাইবো আর কি, সহজে। ধন্যবাদ ভাই। ওকে, তারপর সাইদ উজ্জ্বল ভাই এবং নফিউল, তোমরা তো কি বলা যায় নাগরিক কমিটির সাথে আছো, তোমরা ভিতর থেকে কি দেখতেছো একটু শেয়ার। ভাই, আমি আর নফিউল একটা মিটিং এর মধ্যে আছি, একটু পরে বলতেছি আর কি, একটু একটু পরে। ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ, আজাদ ভাই বা অন্য যে কেউ, আমি এখানে অনেককে দেখতে পাচ্ছি। আমাদের এখন 33 জন আমরা আসছি। এইখানে উম, অনেকেই বলার মতো আছে। আপনারা যে কেউ মানে ফ্লো নিতে পারেন। আমি দু একটা পয়েন্ট বলি। হ্যাঁ, বলো। আচ্ছা, তো প্রাথমিকভাবে আমি একটা রোড ম্যাপের কথা বলি যে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনীতি কিংবা গণ অভ্যুত্থানের রাজনীতিটা কিরকম হইতে পারতো, এবং কোন কোন জায়গায় হয়তো আমরা ফেল করছি বলে আমরা এখনকার এই পর্যায়ে আছি। তো প্রাথমিকভাবে আমাদের জনগণের ইচ্ছা কিংবা অভিপ্রায় এটা সংগঠিত হয়েছিল এখানে মূলত ফ্যাসিস্ট শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে উৎখাত করার জন্য। এইটা করার জন্য তারা যখন একটা গণ আন্দোলন গড়ে তুললো এবং নিজেদেরকে একটা গণশক্তি আকারে হাজির করলো, আমাদের দায়িত্বটা ছিল কিংবা আমাদের কাজটা ছিল যে এই গণশক্তিটাকে গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে গাঠনিক শক্তিতে রূপ দেওয়া, অর্থাৎ একটা বিজয়ী গণ অভ্যুত্থানকে সংগঠিত করা, যেখানে প্রধান বাধা আমরা 8 তারিখেই দেখতে পাচ্ছি যে গণ অভ্যুত্থান ঘটে যাওয়ার পর সেটা যেন সর্বোচ্চ ক্ষমতা আকারে, অর্থাৎ গণ সার্বভৌমত্বটা গণ সার্বভৌমত্বটা যেন মানুষের কাছে কিংবা গণমানুষের কাছে না চলে যায়, সেই পথে বাধা দেওয়ার একটা চেষ্টা হয়েছে। প্রথমেই ফ্যাসিস্ট একটা সংবিধানের অধীনে শপথ নেওয়ানোর মাধ্যমে। তো এই জিনিসটা প্রথমে একটা বাধা, যে গণঅভ্যুত্থানটা বিজয়ী গণঅভ্যুত্থানের রূপ নেয় নাই। এবং গাঠনিক ক্ষমতার চরিত্রটা এমন যে আপনি নিজেকে নিজে তৈরি করতে পারেন এবং নিজের রাষ্ট্রটাকে নিজে গঠন করার এখতিয়ার আপনারই। এই জিনিসটার পথে যখন বাধা দেওয়া হয়েছে, আমরা স্বভাবতই দেখতে পারতেছি যে উপদেষ্টা সরকারের যতগুলা পরবর্তী ব্যর্থতাগুলা তা মূলত এই সংকটের জায়গা থেকেই তৈরি হয়েছে। তো তো প্রাথমিকভাবে আমরা গাঠনিক ক্ষমতার পর্যায়ে যাইতে পারি নাই, এটা আমাদের মানে প্রথম এবং প্রধান যে আর কি ব্যর্থতার জায়গা, সেটা বল, এই এই জিনিসটা উল্লেখ করবো আর কি। কি, এইখানে আমির হামজা, তারপরে নাহিদ আছেন। আচ্ছা, আমি এবার একটু বলি। জি জি জি। রোমেল, হ্যাঁ হ্যাঁ, বড় ভাই। আপনাদের যদি অনুমতি থাকে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, প্রথমেই আমি ধন্যবাদ জানাচ্ছি উদয়কে এই এই আজকের ওয়েবিনারের বিষয়টা আমাকে ট্যাগ করার জন্য। আমি জানতে পারলাম এবং এটা খুব সুন্দর উদ্যোগ। আমি আহ, এটার জন্য আমার অভিনন্দন জানাচ্ছি। এখন সংক্ষেপে বলছি যে কয়েকটা জিনিস, যেমন ফরদ ভাই যেমন একটু আগে বললেন যে 8 তারিখে এটা যেভাবে হওয়ার কথা ছিল সেভাবে হয়নি, এবং ওই দিনই উনি ওটাকে বলছেন যে এটা একটা প্রতি বিপ্লবের ঘটে গেছে। এটা তো, এই বয়ানটা তো উনি দিচ্ছেন বেশ অনেক দিন ধরেই, এবং সংহত আকারে এই বয়ানটা উনি দিতে দিতে এখন এটা কিন্তু একটা মানে কাউন্টার আর্গুমেন্ট হিসেবে কিন্তু দেশে বেশ বড় একটা শক্তিশালী জায়গায় পৌঁছেছে, এটা বোঝা যায়। কিন্তু এখন আমার যে জিনিসগুলো মনে হচ্ছে 6 মাস পরে এই সরকার গঠিত হওয়ার, সেটা হচ্ছে যে আসলে এই সরকারের কেন্দ্র যে কোথায় এটা বুঝতে আমাদের কিন্তু মানে অন্তত আমি মাঝে মাঝে বুঝতে পারি না যে হুজ কলিং দ্য শটস।
কারণ আমার মনে হচ্ছে যে এই কেন্দ্রের মধ্যে বোধহয় কিছু বিভাজন বা কিছু উপকেন্দ্র অদৃশ্য ভাবে এখানে সেখানে আছে। মানে এটা এখন দ্বিধা বিভক্ত বা ত্রিধা বিভক্ত এরকম একটা হয়ে গেছে কিনা, বা এটা প্রথম থেকেই সেরকম কিছু ছিল কিনা, এবং সেটার বিভিন্ন আলামত আমরা টের পাচ্ছি। একদিকে তো চুপ্পু রাষ্ট্রপতি হিসাবে রয়ে গেছেন, সংবিধানের একটা আহ, ব্যাখ্যা এই সুপ্রিম কোর্ট থেকে নিয়ে ওইটাকে ওর মধ্যে ঢোকানো হয়েছে। এসব তো আছেই আইনি ওই বিষয়গুলোর মধ্যে। আর নাই গেলাম, এগুলো ফরহাদ ভাই প্রচুর আলোচনা করেছেন, অনেক লিখেছেন, সেগুলো আমরা পড়েছি, আমরা দেখেছি। এখন আহ, এর বাইরেও যে ওই দিন যে প্রথম দিন আলোচনাটা হলো সেনা মানে সেনাদের কি বলবো সে ক্যান্টনমেন্টের মধ্যে, তারপরের দিন হলো বঙ্গভবনে, এবং সরকার গঠন প্রক্রিয়াটার মধ্যে একটা মানে আমরা স্পষ্টতা লক্ষ্য করলাম না। সেখানে ছাত্রদের উপস্থিতি প্রথম দিন ছিল না, পরে তারা গেছে এবং তাদের তিনজন সেখানে স্থান পেয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে এই সরকারের মধ্যে আমার মনে হচ্ছে যে বিভিন্ন স্টেক হোল্ডার তো অবশ্যই থাকবেও, কিন্তু আমি যেটা প্রথমেই বলতে চাচ্ছি যে এর মধ্যে আমরা একটা বিভক্তি লক্ষ্য করছি, যে কি যে এই সরকারের লক্ষ্য উদ্দেশ্য এটা সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। সেই সাথে পাশাপাশি পতিত শক্তি যারা বিতাড়িত হয়েছে বা পার্শ্ববর্তী দেশে আশ্রয় গ্রহণ করেছে, তাদেরও তো আবার তারা কিন্তু ঘুরে দাঁড়াবার জন্য নানান আহ, কাণ্ড কারখানা করছে, আমরা টের পাচ্ছি। প্রোপাগান্ডা তো তখন থেকেই করছিল ভারতীয় মিডিয়া, সেইখানে এখন তারাও যুক্ত হচ্ছে, তারাও নানানভাবে এটার মধ্যে অংশগ্রহণ করছে। তো এখন আহ, যেটা দেখতে পাচ্ছি যে নির্বাচনের দিকে একটা এটাকে একটা রিজিম চেঞ্জের মধ্যে সীমাবদ্ধ রেখে গতানুগতিক ভাবে একটা নির্বাচনের দিকে চলে যাওয়া, এবং কিছু কমিশন তৈরি করা হয়েছে, সেখান থেকে বিভিন্ন রিপোর্ট আসছে টপ ডাউন অ্যাপ্রোচে, সেখান থেকে রিকমেন্ডেশন দেওয়া হচ্ছে, সুপারিশ দেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে। তো এইগুলো দিয়ে যে আমার মনে হয় না যে এই প্রক্রিয়ায় গেলে আমরা রিজিম চেঞ্জের বেশি কিছু পাবো। এই ক্ষেত্রে ফরহাদ ভাইয়ের আহ, যে ক্রিটিক তিনি করে যাচ্ছেন গত কয়েক মাস ধরে, যে আলাপটা করে যাচ্ছেন, সেটা খুবই একটা ভালো। আহ, আমি মনে করি এটা আমাদের সবার জন্যই। তো সেই জায়গাতেই এখন আমাদের দেখতে হবে যে এটাকে রিজিম চেঞ্জে না রেখে যদি অন্য কিছু করতে হয়, তাহলে এই যে দলটা তৈরি হচ্ছে, সেটাকে কেউ কেউ বলছেন যে এটা কিংস পার্টি। তো আহ, সেই জায়গাতে কিভাবে এটা করা যেতে পারে এই বিষয়টা, যে এটার ভেতর দিয়ে গণ অভ্যুত্থানের যে যে শব্দটা এখন খুব পরিচিত হয়ে দাঁড়াচ্ছে, জন আকাঙ্ক্ষা বা জনগণের অভিপ্রায়, এগুলো আমরা কিভাবে করতে পারি সেই আলাপে আমি কিন্তু এই যে দলটা তৈরি হচ্ছে তার দিক থেকে সেরকম কোনো সুস্পষ্ট পরিকল্পনা বা আলাপ আলোচনা বা কর্মসূচি আমরা দেখিনি। যদিও তারা বলছে যে তারা খুব শিগগিরই হয়তো একটা দল ঘোষণা করবে, তারপরে হয়তো আমরা আরো বেশি জানতে পারবো। কিন্তু ইতিমধ্যে তাদের দু একজন যে ধরনের কথাবার্তা টক শো এবং অন্যান্য জায়গায় বলেছে, সেখানে বেশ কিছু বিতর্ক তারা তৈরি করেছে ইতিমধ্যে। তো সেই জায়গায় আমার মনে হয় যে একটা অস্পষ্টতা আছে এবং একটা একটা দিশাহীনতা আছে। সেই জায়গায় আহ, অবশ্যই ভাব বৈঠকি এবং চিন্তা পাঠচক্রের কাজ করার সুযোগ আছে বলে আমি মনে করি। সেটা আলাপ আলোচনার ভিত্তিতেই হতে থাকবে। আজকে একটা শুরু হলো, আমরা আশা করি যে সবাই সেখানে ইনপুট দিতে পারবে। ধন্যবাদ। ধন্যবাদ মনোহর ভাই। তারপরে আর কে বলবেন? রুমেল ভাই অনুমতি দিলে দু একটা কথা হ্যাঁ বলতে হ্যাঁ, চাই। ইফতেখার ভাই বলুন বলুন বলুন। আসলে আমাদের মূল ফরহাদ ভাই কে অনেক ধন্যবাদ, এবং ভালো লাগছে যে সুস্থ হয়ে ফরহাদ ভাই আমাদের সাথে কথা বলতে পারছেন। আর আপনাকেও ধন্যবাদ যে লিঙ্কটা দেওয়াতে আমি যুক্ত হতে পারছি শেয়ার করার জন্য। আমাদের মূল যে প্রপোজিশন সেটা হচ্ছে নতুন রাজনৈতিক, নতুন বা গণরাজনৈতিক ধারা। তো দীর্ঘদিন ধরে ফরহাদ ভাই প্রায় 23 সাল থেকে এই কথাগুলো একেবারে চিৎকার করে বলতেছেন। ওনার যে বই যেটা সর্বশেষ, সেখানে
একেবারে বইয়ের সর্বশেষ চ্যাপ্টারের সর্বশেষ লাইন আমি একটু যদি স্মরণ করি, সেটা হলো জীর্ণ রাজনৈতিক ধ্যান ধারণা, প্রত্যয় এবং বর্গের বোঝা টেনে বোঝা টেনে বেড়ানোর হাত থেকে নিষ্কৃতি পাওয়াই এখন সবচেয়ে জরুরি কাজ। মূলত এখান থেকে আসলে কাজটা শুরু। তা আমি 3 ভাগে যদি ভাগ করি, একটা হচ্ছে যে নতুন রাজনৈতিক ধারা, এর যে দীর্ঘ ব্যর্থতা, অর্থাৎ আমাদের রাজনৈতিক দলগুলা কেন ব্যর্থ এই গণ অভ্যুত্থান এর মুখে। আমার পূর্ববর্তী দু একজন বক্তা বলছেন already যে আওয়ামী লীগ কেন নতুন রাজনৈতিক ধারা শুরু করতে পারলো না। তো এই যে দীর্ঘ ব্যর্থতা, সেটা তো আমাদের সামনে হাজির। কিন্তু আশু যে ব্যর্থতা, সেটাও মোটামুটি পরিষ্কার হয়ে গেছে যে 8ই আগস্টের পর থেকে মূলত আমাদের ব্যর্থতার একটা খতিয়ান তৈরি হয়েছে। কিন্তু এর সাথে দুই একটা বিষয় যদি যুক্ত করি, তার মধ্যে একটা বিষয় মনোয়ার ভাই খুব সঠিকভাবে বলছেন যে আওয়ামী লীগের একটা যে শ্যাডো বা ছায়া তৈরি হয়ে আছে, আমাদের এটা খুব জরুরিভাবে মনে রাখা দরকার যে আমাদের রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে আওয়ামী লীগ ফিরে আসবে এবং খুব জোরে সোরে ফিরে আসবে, এরকম একটা ধ্যান ধারণা আছে। এবং এইটা আমাদের মনে রাখা খুব জরুরিভাবে দরকার। 75-এর যে আওয়ামী লীগ আর 24-এর আওয়ামী লীগ এক নয়। 75-এর পরপর শেখ হাসিনা যে ভারতে আশ্রয় গ্রহণ করছে, তার যেই পটভূমি আর 24-এর পটভূমি এক নয়। তখন শেখ হাসিনা বা তার সাথে যারা ছিলেন, তারা ছিলেন গুটি কয়েক। এখন অন্তত আপনি মধ্য এবং উচ্চ সারির বিশাল এক আহ, সংখ্যক নেতা বা কর্মীরা এখানে কিন্তু হাজির। ফলে এদের যে কর্মকাণ্ড, তারা কিন্তু পার্শ্ববর্তী দেশ বা পার্শ্ববর্তী রাজনীতির দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হবেন এবং তাদের কর্মকাণ্ডের একটা ছাপ কিন্তু আমাদের রাজনীতিতে বা আমাদের দেশের ইতে থাকবে। এটা খুব খুব গুরুত্বপূর্ণ। ফরহাদ ভাই একটা ইঙ্গিত দিয়েছেন, সেটা হলো যে আম আদমি পার্টির কেজরিওয়াল একেবারে ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, এটা ঠিক আছে এই নির্বাচনে, কিন্তু কেরালা বা যে দক্ষিণের যে রাজনীতি, সেটা কিন্তু মোটামুটি দিল্লির সাথে পাল্লা দিয়ে কিন্তু টিকে আছে। ফলে কোথায় এই পার্থক্যটা, এই এই জায়গাটা আমাদেরকে একটু যদি আমরা বুঝি, আমাদের জন্য খুব কাজে আসবে। কারণ আমরা যদি বাজেটিং বলি, তার রাজনৈতিক ধারা বলি, সবকিছুতে কিন্তু দক্ষিণ কিন্তু একটু ভিন্ন ধারা অনুসরণ করে আসছে এবং সেটা মোটামুটি গণরাজনৈতিক ধারার কাছাকাছি, খুব বেশি না হলেও কাছাকাছি। এবং তাদের যে রাজনৈতিক যে উম, যে অভিমুখটা, সেটা কিন্তু সেদিকে। ফলে এটা খুব গুরুত্বপূর্ণ। এই রাজনৈতিক যে চেতনা 5ই আগস্টের পরে, সেটাকে ব্যর্থ করার জন্য পুরনো বর্গের মধ্যে টেনে কিন্তু নেওয়া হচ্ছে। সুতরাং সেই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। যেমন জনতা, মব, এই জায়গাগুলো যদি আমাদের পরিষ্কার না হয় বা আমরা যদি পরিষ্কার করতে না পারি এই পাঠচক্রের মধ্য দিয়ে, ফলে এটা আমাদের জন্য বড় ব্যর্থতা জায়গা তৈরি করবে। জনগণ যে সার্বভৌম বা তার যে গাঠনিক শক্তি আছে আমাদের এই রাজনৈতিক চিন্তাধারার মধ্যেই, আমাদের যে এলিট তার মধ্যেই নাই। ফলে তারা ঘুরে ফিরে, আমি সরকারের মধ্য থেকে বা বাইরে শুনি যে 5ই আগস্টের যে অভ্যুত্থান, তার ফলে যে সরকার, তার বৈধতা কোথায়? এক অর্থে নাই। ফরহাদ ভাই গতকাল একটা আমি আলোচনা শুনতেছিলাম, সেটা হলো যে ঠিক আছে, ওইভাবে আমাদের যে পুরনো যে সংবিধানের মধ্যে সেটাতে নাই, কিন্তু এইটা যে গাঠনিক শক্তি হইতে পারে বা এটাই যে চূড়ান্ত হতে পারে, তার বড় উদাহরণ কিন্তু 71। ফলে এই যে বড় নোক্তাগুলা বা এই টার্নিং পয়েন্ট গুলা, এই জায়গাগুলা আমাদেরকে বোঝাটা আমাদের দেশের রাজনীতির ক্ষেত্রে এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটে এবং সর্বশেষ যেটা হলো যে রিজিওনাল পার্সপেক্টিভ থেকে বোঝাটা খুব খুব গুরুত্বপূর্ণ হবে আগামী দিনে আমাদের নতুন রাজনৈতিক ধারা বিকাশের ক্ষেত্রে বা নতুন অভিমুখ তৈরি করার ক্ষেত্রে। এই বলে আমি এখানেই থামবো। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইফতেখার ভাই। নেক্সট যে কেউ বলতে পারেন। আসসালামু আলাইকুম। মানে আমাকে যদি কিছু বলার অনুমতি দেন জি আর জি কি, বলেন তাহলে বলেন। আমি একটু বলতে পারি দু একটা পয়েন্ট। সেটা হলো যে আমি ফরহাদ ভাইয়ের সাথে একমত যে 8 আগস্ট আমরা আমাদের যে অভ্যুত্থান যেটাকে আমরা বলতেছি, সেটা 8 আগস্টে আসলে তার সম্ভাবনার একটা বিপর্যয় ঘটে গেছে। এবং অভ্যুত্থানটা ওই
ফরাদ ভাই যে তিনটা কথা বলছে তার বই, আসলে ফ্যাসিজম নিয়ে আসলে তিনটা বর্গ বা তিনটা প্রত্যয়ের কথা বলা হয়েছে, যে একটা ফ্যাসিজম, ফ্যাসিবাদী শক্তি এবং ফ্যাসিস্ট রাষ্ট্র। তো শেষ পর্যন্ত আমরা দেখলাম যে অভ্যুত্থানটা আটকে গেল একটা আহ, ফ্যাসিবাদী শক্তির পতনের কাছে গিয়ে আটকে গেল। তারপর আর ফ্যাসিস্ট রাষ্ট্র এবং ফ্যাসিজম এগুলার বিরুদ্ধে যে অভ্যুত্থানটা হওয়ার কথা ছিল, সেই বিশেষত ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে, সেটা আর হলো না। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে যে আমি মনে করি যে আমাদের এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার পতনের জন্য একটা বড় রাজনৈতিক শক্তি আরো দরকার হলে প্রয়োজনে আরো অনেক দিন ধরে আমাদেরকে গড়ে তুলতে হবে আর কি। সেটা একটা বড় রাজনৈতিক ব্যাপার। আচ্ছা, এখন তাহলে বর্তমান ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাটা ফ্যাসিস্ট হয়ে থাকার কারণ আমি মোটা দাগে দুইটা জিনিসকে চিহ্নিত করি। একটা হচ্ছে, তিনটা জিনিস অ্যাকচুয়ালি। একটা হচ্ছে যে কলোনিয়ালিজম, যেটা কলোনিয়াল যে আমাদের হিস্ট্রি যেটা আমাদের আছে, বা কলোনিয়াল যে ঐতিহ্য এখন আমাদের রাষ্ট্রের মধ্যে আছে, সেটা এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে প্রশাসন ব্যবস্থা, বিশেষত আমলাতন্ত্র বা প্রশাসন ব্যবস্থা যেটা, সেটা কলোনিয়াল প্রশাসন ব্যবস্থাই। এবং একই সাথে আমাদের এই প্রশাসন ব্যবস্থা, যে প্রশাসনের যে লোকজনেরা যারা আছে, বিশেষ করে সিভিল সার্ভেন্ট বর্গ গোষ্ঠীটা, এটাকে একটা আলাদা শ্রেণী হিসেবে আমি চিন্তা করি, বা মানে ভাবতে, মানে ভেবে দেখতে বলবো সবাইকে যে এটা আলাদা শ্রেণী। তাদের অর্থনৈতিক শ্রেণীও একটু আলাদা, এবং তাদের একটা পলিটিক্যাল শ্রেণীও আছে। ফলে তারা পুরো ব্যবস্থাটাকে, রাষ্ট্র ব্যবস্থাটাকে তাদের সুবিধাজনক জায়গাতেই রাখতে চায়। আমি এখানে একটা নুকতা দিয়ে যেতে চাই, সেটা হচ্ছে যে আমরা যতদিন এই প্রশাসন ব্যবস্থার রূপান্তর না ঘটাতে পারবো, ততদিন পর্যন্ত ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাটাকে আমরা পুরোপুরি পরাজিত করতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, তিন নম্বর ব্যবস্থা হলো, বিষয় হচ্ছে আমাদের বাজার ব্যবস্থা। আমরা যে বাজার ব্যবস্থার মধ্যে আছি, সেই বাজার ব্যবস্থা বা ইকোনমির মধ্যে আছি, বসবাস করি, সেই ইকোনমিটা এই ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থাটাকে টিকায় রাখতে খুবই সহায়ক আসলে। হ্যাঁ, খুবই সহায়ক। ফলে এই ইকোনমিটা রূপান্তর, আমরা ইকোনমি নিয়ে যদি পরিপূর্ণভাবে, বাজার ব্যবস্থা ইকোনমি নিয়ে যদি পরিপূর্ণভাবে না ভাবি, তাহলে আমরা যে ধরনের রূপান্তর চাচ্ছি সেটা তো আমরা পাবোই না। একই সাথে আরো কয়েকটা মেজর সমস্যা তৈরি হবে। সেটা হচ্ছে, একজন শিক্ষক হিসেবে আমি যেটা দেখছি সেটা হচ্ছে যে আমাদের যে বিপুল তরুণ সমাজ আছে, তারা অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়বে। তাদের জন্য সামনে মহা বিপর্যয় আমি দেখি। বিশেষত বাংলাদেশে তাদের জন্য উপযুক্ত কোনো চাকরি বাকরির ব্যবস্থা নাই, যেটা শুধু সরকারি চাকরির ব্যবস্থা দিয়ে সেটা পূর্ণ করা সম্ভব না, এবং বাজার ব্যবস্থা তাদের জন্য প্রয়োজনীয় কর্মসংস্থান তৈরি করতে দিবে না। এখানে আমি মনে করি আন্তর্জাতিক এবং আঞ্চলিক রাজনীতির প্রভাব আছে। আমাদের দেশের সম্পদ বলতে তো আমাদের যে তরুণ সমাজ আছে, তারাই সবচেয়ে বড় সম্পদ। তো তাদেরকে মানে এক ধরনের রাজনৈতিক চক্রান্তের মধ্যে দিয়ে, কনস্পাইরেসির মধ্যে দিয়ে তাদেরকে তাদের ভবিষ্যতের যে সম্ভাবনা, সেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, সেটা আমি মনে করি। আচ্ছা, সেটা গেল তিন নাম্বার। সাড়ে তিন নাম্বার যে পয়েন্ট আমি বলবো, সেটা হচ্ছে আমাদের দুনিয়াতে, বা শুধু বাংলাদেশে না, আমাদের দুনিয়াতে পরপর অল্প কয়েক বছরের মধ্যে দুইটা শিল্প বিপ্লব হয়ে গেল। একটা হচ্ছে ইন্টারনেট শিল্প বিপ্লব, চতুর্থ শিল্প বিপ্লব যেটাকে বলে। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা, সেটাও একটা শিল্প বিপ্লব। সেটাকে আলাদাভাবে আমি শিল্প বিপ্লব হিসেবেই দেখি, এবং এটার একটা প্রভাব খুব গভীরভাবে পড়বে আমাদের তরুণ সমাজের উপরে। এবং সেটা যদি আমরা আমাদের রাষ্ট্র ব্যবস্থার পরিকল্পনার মধ্যে না আনতে পারি, এবং সেটা যদি জনগণের আহ পক্ষের যদি না হয়, হ্যাঁ, তাহলে যেটা হবে যে আমাদের যে সম্ভাবনাময় তরুণরা আছে, তাদের কর্মসংস্থানের উপর তো বটেই, রাজনৈতিক ভাবেও আমরা বড় বড় রাষ্ট্রের, বড় বড় কর্পোরেশনের মানে মুঠোবন্দী হয়ে পড়বো আসলে। তো আমি এই যে পয়েন্ট গুলো বললাম, সেটা হচ্ছে যে বিস্তৃত অর্থে রাজনীতিটা কিরকম হতে পারে তার জন্য, মানে আমার মতে এই কয়েকটা পয়েন্টের দিকে নজর দেওয়া উচিত। আর দুই নম্বর ব্যাপারটা আমি সংক্ষেপে বলতে চাই, সেটা হলো ছাত্রছাত্রীরা, তারা যে নতুন রাজনৈতিক দল করবে, এটা নিয়ে সেই রাজনৈতিক দল সফল হবে কি হবে না, তাদের নতুন পুরাতন রাজনৈতিক অভ্যাসের মধ্যে যাওয়া উচিত হবে কি হবে না, সেটা তো ফরাদ ভাই যেটা বললেন বা অন্যান্যরা যারা বললেন তার সাথে আমি মোটামুটি একমত। তবে এখন যে সিচুয়েশন আছে, সেটা জন্য তাদেরকে রাজনৈতিকভাবে প্রিপারেশন নিতেই হবে বলে আমি মনে করি। আহ এখন দলের গঠনটা কিভাবে হবে, তাদের পলিটিক্যাল ইকোনমি কি হবে, সেটা কি ওই যে নষ্ট বাজার ব্যবস্থার কারণে আমাদের দেশে যে
এই যে ভূমি ব্যবস্থার সংস্কার না হওয়ার কারণে পতিত ভূমি দখল এবং সেখান থেকে চাঁদা তোলা, এই রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যে যে বড় বড় দলগুলো যারা আছে আর কি, চাঁদাবাজির মধ্যে রেন্ট সিকিং ইকোনমির মধ্যে যারা আছে, সেই ইকোনমি দিয়েই যদি তারা তাদের দল তৈরি করতে চায়, সোজা বাংলায় তারা যদি চাঁদাবাজির মধ্যে চলে যায় আর কি, এখন তাইলে কিন্তু তারা মোটামুটি ব্যর্থ হবে। এবং আরো ভীতিজনক অবস্থা হবে যে এই তরুণ সমাজ ভবিষ্যতে রাজনৈতিক পট পরিবর্তনের মধ্যে পরিবর্তন ঘটলে তাদের জীবনের উপরে হুমকি আসতে পারে। সুতরাং তাদের একটা রাজনৈতিক দল অবশ্যই থাকা উচিত। পলিটিক্সে শক্ত অবস্থা তাদের এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস থেকে তারা নিবে, নেওয়া উচিত বটে তাদের। আহ কি বলবো, তাদের হলো সুরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য। কিন্তু সেই প্রক্রিয়াটা আসলে কিরকম হওয়া উচিত আমার মনে হয় সেটা নিয়ে তাদের জনগণের সামনে তারা যদি এটা পরিষ্কার করে, তাহলে মনে হয় তারা নিজের আরো বেশি সেফটি লাভ করবে। আমি এইটুকুই আমার বলা ছিল আর কি। ধন্যবাদ। ওকে, ধন্যবাদ শুভ ভাই। আর কেউ? রোমান ভাই, আমি ইফতেখার। হ্যাঁ, ইফতেখার বলেন। তা আমার কাছে যেটা মনে হয়েছে যে সামনে এটা নিশ্চিত সামনে আবারও এবং ইফতেখার সাউন্ডটা পরিষ্কার না, একটু যদি। হ্যাঁ, এখন শুনতে পাচ্ছেন? হ্যালো। জি জি। আমি এটাতে স্পষ্ট যে নিশ্চিত যে সামনের রাজনীতি পুরনো রাজনীতির মতো হবে না। এখানে নিশ্চিতভাবে তরুণদের একটা বড় একটা স্টেক থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আমরা আগ থেকেই জানতাম এবং আহ, এটা হচ্ছে যে জুলাই ও গণ অভ্যুত্থানের পরে বিভিন্ন মানে ইভেন সরকারের মধ্যেও বিভেদ তৈরি হবে। কারণ এখানে ক্লাসের জায়গা থেকে কোনো বড় ধরনের ট্রান্সফরমেশন ঘটে না। ফলে এখানে যে শ্রেণীগত স্বার্থ সেটা প্রকট হয়ে দানা বাঁধবে। সে জায়গায় আমার মনে হয় বিএনপির কাছে আওয়ামী লীগ যতটা কাছে, তরুণরা ততটা কাছে। আবার যদি চতুর্মুখী যদি কোনো যদি দ্বন্দ্ব বাঁধে, যে প্রধান দল বিএনপি, আওয়ামী লীগ কিংবা জামাত, সেখানেও তারা যতটুকু সহোদর, তবু এর মানে তারা যতটুকু মানে কাছে তাই হিসেবে গ্রহণ করবে একে, ততটুকু তারা ধরেন যে ছাত্রদেরকে গ্রহণ করবে। কারণ ছাত্ররা বা ছাত্র জনতা একটা ফান্ডামেন্টাল একটা প্রশ্ন তুলেছে। তারা যে বিদ্যমান যে কাঠামো সেটাকে প্রশ্ন তুলেছে, এবং এই প্রশ্নটা যদি আমলে নেয়, তখন ধরেন যে এই দলগুলোর যে প্রত্যেকটা জায়গায় গ্রামগঞ্জ থেকে শুরু করে প্রত্যেকটা পর্যায়ে যে ছোট বড় যে সিন্ডিকেট এবং স্বার্থগুলো আছে, সেগুলো মানে প্রশ্নের মুখোমুখি হয়। এই জন্য আমি সামনের রাজনীতিতে খুবই নিকট ভবিষ্যতে গ্রামগঞ্জে সব জায়গায়। দ্বিতীয়ত হচ্ছে, ইদানিং যে ধরেন যে বাংলায় যে ঘটনাগুলো হলো মব বা ডট ডট, এগুলো অপরিহার্য ছিল। কিন্তু এগুলোকে যেভাবে সেই পুরনো সেকুলার প্রগ্রেসিভ মানে প্রগতিশীল ওই ব্যাখ্যা দিয়ে মানে আন্তর্জাতিকভাবে এটাকে মানে এটা জঙ্গিদের একটা সরকার বা জঙ্গিদের একটা, যেটা আরঙ্গল ভাই বলেছে, সেটার একটা তৎপরতা আছে। সেক্ষেত্রে আমার মনে হয় ওই যে ক্লাসের দিক থেকে শুধু আওয়ামী বিএনপি না, এটা ধরেন ভৌগোলিক রাজনীতির দিক থেকে, আন্তর্জাতিক রাজনীতির দিক থেকেও তরুণদের বিপক্ষ দল বেশি থাকে। যেমন চীনও চাইবে যে বিদ্যমান যারা শ্রেণী আছে, বিএনপি আওয়ামী লীগ যেভাবে রাজনৈতিক দল করে, তাদেরকে একটা টানার তাদের সুবিধা। এবং এই যে আমাদের যে এই যে আশেপাশের যে ভারত সহ, সেখানেও একই ট্রেন্ড আমরা মানে আন্তর্জাতিক ভাবেও ইন্টারন্যাশনাল পলিটিক্স এর দিক থেকেও আমরা তরুণদের প্রতি মানে ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করবে, এটা আমি আশা করি না। আর এখন শেষ, যে এখন তরুণরা মানে ছাত্ররা শিক্ষার্থীরা যে নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে, সেখানে আমি একটু সমস্যা দেখতে পাই। প্রথমত হচ্ছে শিক্ষার্থীদের ভাষা এবং তাদের কর্মসূচি। ইতিমধ্যে আমরা কিছু ইঙ্গিত পেয়েছি এখানে, ধরেন যে নারীদের সম্পৃক্ততা গুরুত্ব মানে তুলনামূলকভাবে কম। এই যে সমস্যাটা, এটাকে আমি ধরেন যে কর্মসূচিগত সমস্যা বলে চিহ্নিত করতে চাই। যে ওরা যেভাবে অ্যাক্সেস মানে তাদের কাছে যাচ্ছে, আমি মনে করি মানে প্রত্যেকের কাছে যাওয়া, বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে অ্যাক্সেস করা উচিত।
যেমন আমি গ্রামে গঞ্জে আমার যে বোঝাপড়া, আমি দেখেছি একটা পাগল বা অপ্রকৃতস্থ একজন লোকও সে দুটো মার্কা বুঝে। একটা হচ্ছে এই যে নৌকা এবং ধানের শীষ। এখন এই যে আওয়ামী লীগ এবং বিএনপির এত খারাপ ভাষা হলেও তারা কিভাবে এত প্রান্তিক লেভেলে যেতে মার্কা দিয়ে সফলতা দিয়ে। এখন তরুণরা যদি এই সফলতা পেতে চায় নতুন রাজনীতিতে, তখন আমি মনে করি তাদের ভাষাগত পরিবর্তন দরকার। প্রধানত যেটা সমস্যা হচ্ছে, এটা ওই কলোনিয়াল সমস্যা, যেটা এডুকেশন ও শিক্ষাগত সমস্যা। আমাদের ভাষা এখনো ইয়ার মতো, মানে কি বলে, জনগণের, কৃষকের ভাষা হয়ে ওঠেন। যেমন ধরেন যে বামপন্থী রাজনীতিগুলো, এই যে ছাত্র ফ্রন্ট গতকাল 40-60 দশক পূর্তি উদযাপন করে, সবচেয়ে ভালো কথাই তারা বলে, যদিও তাদের বয়ান ঘুরে ফিরে আওয়ামী পন্থী এবং আওয়ামী লীগকে সার্ভ করে। কিন্তু এখনো বিশ্ববিদ্যালয়গুলোতে তারা ন্যায্যতার কথা বলে। তো ভালো কথা বলার পরও তারা কেন তাদের ব্যাপারে কোনো গ্রামগঞ্জে কোনো দলের নামও জানে না? সেই দিক থেকে এরা একদম ব্যর্থ রাজনীতি। কিন্তু আমাদের কক্সবাজারের যে ধরেন যে ইয়াবা মোদি, সরি ইয়াবা মোদি, সে এত খারাপ জানা সত্ত্বেও সে একটা বাড়িতে ডাক দিলে বা একটা এলাকায় ডাক দিলে লোকজন পায়। কারণ সে জনগণের পালস এবং জনগণের ভাষাটা বুঝে। সেভাবে কিভাবে সে একটা পরিবারের যদি আসে 50,000 টাকা দিয়ে দিচ্ছে, যেভাবে হোক, সে যেভাবে যে পদ্ধতিতে হোক, চুরি করে হোক, যেভাবে হোক। আমি বলতে চাচ্ছি যে শিক্ষার্থীরা যদি সামনের রাজনীতিতে সফল হতে চায়, তাহলে তাকে ওই যে ঔপনিবেশিক যে সুশীলতার যে ভাষা, সেটাকে ভেঙে সে জনগণের ভাষায় উতরাতে হবে। এবং এটার একটা সফলতার ইন্ডিকেটর হিসেবে আমি মনে করি তারা যে সামনে যে মাথাটা ঠিক করবে, সেটা একজন গ্রামের বিধবা বা এতিম ছেলে মেয়ে থেকে শুরু করে তাদের মুখের জবান হয়ে উঠবে বা পরিচয়িত হয়ে উঠবে। তো এক্ষেত্রে আমি মনে করি এটা বুথ দিয়ে হবে না, প্রধানত গ্রামগঞ্জে কর্মতৎপর, ঘরে ঘরে যে শিক্ষার্থীদের 50 বা 75 হাজার যে ছাত্র প্রতিনিধি আছে, তাদের মধ্য দিয়ে বাড়ি গিয়ে গিয়ে প্রত্যেক মানে প্রত্যেক নারী, প্রত্যেক মানে ফিজিক্যালি অ্যাক্সেসটা খুবই গুরুত্ব। আর সামনে আমি আরেকটা প্রশ্ন সবার কাছে, বিশেষ করে সবার কাছে, সেটা হচ্ছে, শুনেছি খুলনা বিশ্ববিদ্যালয়ে যে শহীদ বুদ্ধিজীবীদের যাদের যাদের নাম ছিল, যাদের নামে ভবন ছিল, আমি একটু আগেই দেখলাম তাদের নামগুলো চেঞ্জ করে দিয়ে বা বিভিন্ন বাতিল করা হচ্ছে, এরকম কিছু ঘটনা নাকি হচ্ছে। এই যে লক্ষণগুলো, এগুলো কিভাবে বা কিভাবে দেখা হবে, আমরা ঐতিহাসিক ভাবে কিভাবে দেখবো, এবং এগুলো ভবিষ্যতের রাজনীতির কি ইঙ্গিত? ধন্যবাদ। ওকে ইফতেখার, ধন্যবাদ। আর কেউ বলবেন? আমি বলি বিমল ভাই। হ্যাঁ, হ্যাঁ, সাইদুল ভাই বললেন। আচ্ছা, কমা সালাম এবং শুভেচ্ছা সকলকে। আহ আমি যেটা বলতে চাইতেছি সেটা হলো যে আমরা যখন শেখ হাসিনার আমলে আমরা আহ, ভাব বৈঠকি সহ আমরা নানান বুদ্ধিভিত্তিক এবং রাজনৈতিক যেসব তৎপরতার সাথে যুক্ত ছিলাম, তখন আমরা বলতাম যে আমরা ফেসিস্ট শেখ হাসিনার পতন চাই এবং ফেসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বদল চাই, বা ফেসিস্ট রাষ্ট্র ব্যবস্থাকে উচ্ছেদ করতে চাই বা বিলুপ চাই। তো দেখা গেল যে আমরা শেখ হাসিনাকে মানে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছি, কিন্তু আমাদের যে ফেসিস্ট রাষ্ট্র ব্যবস্থা বা ইভেন ফেসিস্ট যে শক্তি, সেটা এখনো সমাজে এবং রাষ্ট্রের সকল স্তরে এখনো রয়ে গেছে। তো আমরা তখন কি আলাপগুলা করতাম? আমরা আলাপ করতাম যে ভোটের মধ্য দিয়ে আসলে তখন বিএনপি সহ তার যে জোটের আরো যারা যারা ছিল, তারা বলতো যে নির্বাচনের মধ্য দিয়ে এটার সম্ভব, এই ধরনের, বা আমেরিকা এসে এখানে একটা বদল ঘটায় দিবে। তো এটা তো আসলে তখন আমরা অভ্যুত্থানের কথা বলছি। হম তো অভ্যুত্থান করছি, অভ্যুত্থান করার পরে দেখা গেল যে
আমরা শুধুমাত্র একটা ব্যক্তি বা একটা গোষ্ঠীর একটা মুষ্টিমেয় কিছু রাজনৈতিক নেতৃত্বকে আমরা এখান থেকে মানে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে পারছি, আর সবকিছুই অক্ষুণ্ণ আছে। তো এই আলাপটা আমি এই জন্য দিলাম যে আমাদের যে সামনের রাজনীতি বা নতুন রাজনীতি যে ধারার আলাপ হচ্ছে, সেখানে আমরা আসলে কি ধরনের রাজনীতি আমরা করব। সেটা কি আমরা ভোটের রাজনীতি করব? তো ভোটের রাজনীতি তো আমরা আগেই দেখছি যে ভোটের রাজনীতি দিয়ে বা ভোটের রাজনীতি বলতে নির্বাচনবাদী রাজনীতি দিয়ে কখনো মানে ফেসিবাদী ব্যবস্থার উচ্ছেদ বা বিলোপ করা যায় না। ইভেন আমরা তো একটা গণ অভ্যুত্থান করে এটা মোটামুটি প্রায় ব্যর্থ হয়েছি, আমরা আসলে পারি নাই। তো এখন আমরা যদি একটা মানে নির্বাচনবাদী রাজনৈতিক দল বা মধ্যমপন্থী যেসব আলাপগুলা হচ্ছে আর কি, তো এটা করে আসলে মানে যে ফেসিস্ট রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই আমাদেরকে ফাংশন করা লাগে। তো এর মধ্য দিয়ে আসলে কোনো কিছু হবে বলে আমার মনে হয় না। আমার ব্যক্তিগত মানে এটা আমার একদমই, যদি আমি এটা দলের সাথে যুক্ত আছি, দল না মানে একটা রাজনৈতিক প্রক্রিয়ার সাথে যুক্ত আছি, তো আমার ধারণা হলো যে বা আমার মত হলো আর কি, যে এখানে একটা বিপ্লবী ধারার রাজনীতি যেটা গণ রাজনীতির সাথে বা গণমানুষের সাথে যুক্ত, যুক্ততার মধ্য দিয়ে এখানে এক ধরনের রাজনৈতিক নির্মাণ, যেটা আমাদের লক্ষ্য হবে যে আমরা যে অভ্যুত্থান করছি সেই অভ্যুত্থানকে একটা বিজয়ী গণ অভ্যুত্থানের দিকে নিয়ে যাওয়া। মানে আমরা 5 তারিখে যে ব্যর্থ হয়েছি, আমরা বিপ্লবী সরকার করতে পারি নাই, আরো যা যা আপনারা সবাই জানেন। তো আমাদের সেই দিকে মানে আমরা ওই খুব অসাধারণ আলোচনা করছে আমাদের ওই লিঙ্কন। তো এটার সাথে যে আমরা আসলে রাষ্ট্র এবং সরকারের পার্থক্য গুলা একসাথে গুলায় ফেলি আর কি। হুম। কারণ আমাদের রাষ্ট্রই নাই এখানে, এই যে আমরা কি শিল্প বিপ্লব করবো, এই করবো সেই করবো, কিন্তু আমাদের তো রাষ্ট্রই নাই, তাই কি করব আমরা এখানে। ফলে এখানে এই যে রাষ্ট্রকে নতুন করে গঠন করার যে আলাপগুলা ফরহাদ ভাই সহ আমরা যা বলতেছি, সেটা করার জন্য আমাদের আগামী দিনের যে রাজনীতি, সেটা অবশ্যই মানে জনগণকে নিয়ে গণরাজনীতিক যে ধারা, এই ধারায় একটা বিপ্লবী বা বিপ্লবী ধারার রাজনীতি আমাদের এখানে দরকার। যেটা আসলে আমরা যে বারবার ব্যর্থ হয়েছি, 71-এ ব্যর্থ হয়েছি, আমরা 90-এ ব্যর্থ হয়েছি, আমরা 36শে জুলাইয়ে মোটামুটি এক ধরনের ব্যর্থ হয়েছি। তো এখন যেটা হয়েছে যে এখানে মানে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা তরুণদের মধ্যে একটা রাজনৈতিক ভাবে তারা অনেক আগায় গেছে, অনেক চিন্তার অনেক পরিবর্তন করছে আর কি। মানে 5 তারিখের আগের একটা মানুষ আর 5 তারিখের পরের মানুষ এক না। ফলে এদেরকে যদি আমরা একটা সংগঠিত করতে পারি এবং নতুন করে আমাদের যে রাজনীতি এখানে এবং আমাদের এখানকার যে দ্বন্দ্বগুলা মানে শ্রেণী দ্বন্দ্ব থেকে শুরু করে কালচারাল যে বিষয়গুলো আছে, কোনোটাই তো এখানে আসলে মীমাংসা হয় নাই এবং এটা এখনো অক্ষুণ্ণ আছে। ফলে এখানে ওই যে জালিম বনাম মজলুমের যে লড়াই, সেটা কিন্তু এখনো আছে। ফলে শ্রমিক কৃষক সহ যারা এই মজলুম শ্রেণী, তাদেরকে সংগঠিত করে এক ধরনের লড়াই এখানে দরকার। এবং এই জন্য আমার মনে হয় যে এখানে একটা জিনিস মানে আমার মনে হয়েছে রাজনৈতিক মহলে মিশে, যে সবাই আসলে এমপি হইতে চায় আর কি। সবার মধ্যে এই ধরনের একটা আকাঙ্ক্ষা বিরাজ করে, বাংলাদেশের এটা পুরনো রূপ। আমি মানে এটা অনেক আগে থেকেই দেখতেছি, মানে তারা এমপি হইতে চায়। তো এখানে যেটা হয়েছে যে একটা পেটি বুর্জোয়া শ্রেণী ধরেন এখানে একটা অভ্যুত্থানে অংশগ্রহণ করছে, কিন্তু এটা অভ্যুত্থান হওয়ার পরে মানে এদের মধ্যে যে একটা বুর্জোয়া আকাঙ্ক্ষা হওয়ার কথা, মানে একটা বুর্জোয়া রাষ্ট্র, আমরা তো একটা বুর্জোয়া বিপ্লবী করতে চাইছি। তো এর মধ্যে একটা বুর্জোয়া আকাঙ্ক্ষা থাকার কথা আর কি আমাদের মধ্যে। এটার আমি একটা ঘাটতি লক্ষ্য করি সবার মধ্যে, যে এই জিনিসটা আমার মধ্যে নাই আর কি আমাদের মধ্যে। তো এখন দেখা যাক সামনে কি হয়। তো আমার মতামত এটুকুই আর কি। ধন্যবাদ সবাই। অনেক ধন্যবাদ জুল ভাই। আহ আমির হামজা, তারপরে কনক ভাই আছে, মিল্লাত ভাই আছে, অনেকে আছে আলাপ করার মতো। আপনারা কিছু বলবেন? এবার ভাই আমি 2টা কথা বলি হ্যাঁ। নাকি? প্রথমত বললি যে সেটা হচ্ছে এই যে কমিশন গুলো হলো, বিভিন্ন কমিশনের সংবিধান সংস্কার, তো এটা তো আমরা সবাই জানি এভাবে উপর থেকে সংস্কার
এটা চাপিয়ে দিচ্ছে, এটা কাজ করবে কিনা। তো এটা বা কাজ করবে কিনা মানে এটা আমাদের সাথে তো আসলে এক ধরনের বেইমানি। এখন আমি মনে করি যে মানে এটা হলো যে যদি এরা অনেক ভালো আইনও বানায়, সেটা আইন হিসেবে বাস্তবায়ন হবে না, কারণ এর সাথে জনগণের সম্পৃক্ততা নাই। এটা একটা আর কি, মানে যে কমিশন গুলা করা হচ্ছে, ফরহাদ ভাই তো বলেই বেড়াচ্ছে যে উপজেলায় গিয়ে গিয়ে মানুষের কথা শুনে তারপরে করা। তো একটা ওইটা তো একটা আছে জনগণের কথা শোনা। তাছাড়াও আমি মনে করি যে এভাবে কমিশন করে যে আইন বানাক এটা কার্যকর হবে না, প্রয়োগ করা যাবে না যদি ভালো আইন হয়ও, কারণ জনগণের সাথে সম্পৃক্ত না, খালি লিখে দিলে তো আর প্রয়োগ হয় না। আহ, এটা আর আরেকটা হলো আহ, আমাদের প্রতি বিপ্লব ঠেকানোর জন্য আমরা আমাদের এখানে হয়তো বা ভালোই মানুষকে সক্রিয় দেখা যাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে যে আমাদের শ্রমিক শ্রেণী বা মধ্যম শ্রেণী সাধারণ মানুষের জন্য যে রাজনীতি, এটার ব্যাপারে একটু আগ্রহ বা তৎপরতা একটু কম। আমার কাছে মনে হয় যে আরো সামনে বোধহয় এগুলোর ব্যাপারে আরো বেশি নজর দেওয়া। শুধু প্রতি বিপ্লব ঠেকাবো, বসে থাকবো, মানে এটা একটু আমার কাছে মনে হয়েছে আর কি, যে এটা শুধু প্রতি বিপ্লবের প্রতি মানুষের একটু ঝোঁকটা বেশি, যে কোনোভাবে আওয়ামী লীগকে ঠেকাইতে পারলি হলো ওইটা। তারপর আর যে ছাত্রদের যে নতুন দলটা হচ্ছে, এখন তো আমরা তো একটা ফরাদ ভাই বলি বেড়াচ্ছে যে অনেকদিন ধরেই যে আমরা একটা আসলে প্রতি বিপ্লব হয়ে গেছে। এখন যে অবস্থা আছে, যে সরকার আছে, এর দিয়ে আমরা আসলে এরকম একটা বৈপ্লবিক নতুন রূপান্তর যাইতে পারবো কিনা, একটা প্রশ্ন। যে বর্তমান সরকার এটা পারবে কিনা, তার এই সক্ষমতা আছে কিনা, তার সরকার সেভাবে গঠন করছে। তো এখন এটা নিয়ে আমাদের একটু ভাবা দরকার যে আসলে এই সরকারকে এভাবে যেভাবে আছে এভাবে থেকে আমরা বৈপ্লবিক রূপান্তরে যাবো কি করে। তো এটা তো ছাত্ররা নতুন হইতে পারে, বলবে গণপরিষদ নির্বাচনের কথা। তবে আমার কাছে যেটা মনে হয়, এরা যে ধরনের পার্টি করতেছে, সবাই বলছে যে এরা একটু লিবারাল বিএনপির মতো হচ্ছে। এখন এরকম একটা বৈপ্লবিক রূপান্তর করতে গেলে এত এই ধরনের পার্টি করে বা এত মতামতে তো সিদ্ধান্ত নেওয়া লাগে দ্রুত, এই ধরনের যারা বৈপ্লবিক রূপান্তর করতে হয়। তো এরা আমার ধারণা এই ধরনের পার্টি করলে তারা বিভিন্ন সিচুয়েশন আসবে সামনে, আরো ক্রিটিক্যাল সিচুয়েশন, সিদ্ধান্ত নিতে পারবে না। সিদ্ধান্ত নেওয়ার সময় এদের নিজেদের মধ্যে তর্ক বিতর্ক ওইভাবে করতে পারবে না। হয়তো দেখা যাবে উপর থেকে একটা চাপাই দিবে। আমি তো থাকি সিলেট, তো ওটা দেখি এনে এরা হইলো উপর ঢাকা থেকে একটা সিদ্ধান্ত আসে, এরা প্রয়োগ করে আর কি, নিজেদের কোনো মাথা ব্যবহার করে না। মানে সমালোচনা করলাম এদের সমন্বয়ক আর জাতীয় নাগরিক কমিটি এরা যেভাবে ফাংশন করে আর কি, এরা নিজেদের কোনো ওইরকম ইয়ে নাই। ঢাকা থেকে সিদ্ধান্ত আসবে আর প্রয়োগ জাস্ট বাস্তবায়ন করার ট্রাই করবে। তো এইভাবে চলতেছে। তো এটা দিয়ে বৈপ্লবিক রূপান্তর আমি মোটামুটি শিওর এটা দিয়ে সম্ভাবনা আর কি, যে এই ধরনের পার্টি করে, যে যদি এরকম সকল ধরনের সকল মতামত থাকা ভালো, যে সকল মতাদর্শের মানুষ, কিন্তু আমাদের তো দ্রুত সিদ্ধান্ত নেওয়ার একটা ব্যাপার থাকে পার্টি বৈপ্লবিক রূপান্তরের ক্ষেত্রে। তো এটা আমার একটা মনে হয়েছে আর কি, যে এরা এটা পারবে না। তারপর ফরাদ ভাইয়ের কথা শুনবো যে আসলে এখন তো আমাদের যে সিচুয়েশন দাঁড় হয়েছে, এখান থেকে উত্তরণের পথটা কি, কিভাবে হইতে পারে। আর আমি আর একটা ব্যক্তিগত অভিজ্ঞতা বলে রাখি, এই কয়দিন আগে যে ভাঙলো 32 নাম্বার ধানমন্ডি 32, আহ তখন আমি একটু চুপ ছিলাম, মানে কিছুই বলি নাই। তো আমি দেখেছি যে আমার আশেপাশে মানুষজন যারা একটু কথা বলতো, তারা দেখছি কিভাবে ইনফ্লুয়েন্স হয়ে গেছে আর কি, ওই যে একটু ওই যে ফিরোজ ভাইরা যে আলাপ করলো ওইগুলা দিয়ে আর কি। তো আমার এটা একটু ইয়ে থাকবে আর কি আপনাদের সবার প্রতি, আমরা সবাই জানি সেটা, যে চুপ মেরে গেলেই আমাদের ঘাড়ের উপর চেপে বসবে এরা। তুই আমি এতটুকুই বললাম আর কি, পরে সবার আলোচনা শুনে শেষ হবে, একটু কিছু বলবো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আমির হামজা, একদম রাইটলি বলছেন, চুপ মেরে থাকলে আসলে খায়া বসে। কথা বলতে হবে, যেটা ফারাবি বলতেছিল, ক্যাম্পেইন করতে হবে। হ্যাঁ, ক্যাম্পেইন কোনো খারাপ। আমার কথা শোনা যাচ্ছে না কেন? হ্যাঁ নফিউল। ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। আচ্ছা, প্রথমত হচ্ছে আমরা তো তরুণদের এই দল গঠনের সাথে কিছুটা সম্পৃক্ত আছি। হুম। গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, বিজয়ী গণ অভ্যুত্থান হয়নি, এটা আমরা পরিষ্কার।
তো আমার আসলে কিছু জিজ্ঞাসা আপনাদের অনেকে সবার আলোচনায় শুনেছি, যেহেতু আমরা একদম ভেতর থেকে কাজ করতেছি আর কি। হুম। মোটামুটি এটা পরিষ্কার যে আমাদের নেতৃবৃন্দ যারা দল গঠনের মেন স্ট্রিমে রয়েছেন বা যারা নিয়ন্ত্রণ করছেন, সেটা হচ্ছে একটা মধ্যপন্থী দল হবে, এবং মধ্যপন্থী দলের আসলে ন্যারেটিভ কি হবে বা আসলে কি করতে চাচ্ছে সে ব্যাপারে গুলো এখনো আমরা পরিষ্কার না। তো এখন আমার যেটা মনে হয় যে 5ই আগস্টের পূর্বের যে বাংলাদেশ এবং পরের বাংলাদেশ কিন্তু আলাদা। এখানে আমার আসলে আমি প্রশ্ন আকারে আপনার থেকে, বিশেষত ফাদবের থেকে জানতে চাইবো এটা, যে 5ই আগস্টের পূর্বের এবং পরের বাংলাদেশের তরুণদের মধ্যে কিন্তু একটা চিন্তার জায়গায় ব্যাপক একটা পরিবর্তন ঘটেছে। আমরা বিভিন্ন ক্যাম্পাস বা বিভিন্ন মানুষের সাথে বা রিক্সাওয়ালা বা চিনজিওয়ালা যাদের সাথে আলাপ করতে যাচ্ছি বা করার চেষ্টা করতেছি, তারা কিন্তু বাংলাদেশের বর্তমানে যে রাজনীতি দলগুলো প্রতিষ্ঠিত হয়ে আছে, বিশেষ করে বিএনপি বা আমরা যদি জামাতের কথা বলি, বিশেষত বিএনপির প্রতি তাদের কিন্তু একটা বিরক্তি আছে। ইভেন তারা বিএনপি আবার গ্রামের পর্যায়ে কিন্তু মফস্বলে কিন্তু আবার জামাতের প্রতি একটা সফট কর্নার জনগণের কাজ করতেছে। আমি রিসেন্টলি গ্রাম থেকে ঘুরে আসলাম, প্রোগ্রাম করলাম, ওখানে মানুষ বলতেছে যে হ্যাঁ বিএনপি তো গেছে গা, এখন আমাদের এই বিএনপি তো সবকিছু দখল করে নিচ্ছে, এখন সামনে মনে হয় জামাত ভালো হবে, এই ধরনের একটা পারসেপশন কাজ করতেছে আর কি। তো তরুণদের মধ্যে আবার ঢাকার যে মধ্যবিত্ত, তথাকথিত ঢাকার যে মধ্যবিত্ত শ্রেণী, এটা কিন্তু আবার বিএনপির প্রতিও এক ধরনের ধরেন দূরত্ব বলি, বিরাগ ভাজনতা বলি, বা একটা প্রশ্ন বলি, সেটা কিন্তু আছে। জামাতের প্রতি তো আছেই ঢাকার তথাকথিত মধ্যবিত্তের। তো এই জায়গায় আমার কাছে যেটা মনে হয় যে মধ্যপন্থী দল হিসেবে আমরা যদি আবির্ভাব করি বা আমাদের যদি একটা আবির্ভাব হয়, সে জায়গায় ভোটের রাজনীতিতে আমরা ভালো করতে পারবো না, কিন্তু ভবিষ্যৎ রাজনীতিতে বা পরবর্তী রাজনীতিতে আমার মনে হয় যে আমাদের একটা অবস্থান থাকতে পারে। সেটা আমাদের গঠনের উপর নির্ভর করছে। কিন্তু ফাদবের কাছে আমার এটা জানতে চাওয়া যে 5ই আগস্টের পূর্বের বাংলাদেশ এবং পরের বাংলাদেশের পার্থক্য আছে। তরুণদের বিশাল একটা অংশ, আমরা যখন দেশব্যাপী ঘুরতেছি, বিভিন্ন ভাবে কানেক্ট করার চেষ্টা করতেছি, তাদের সমর্থনও কিন্তু আমরা পাচ্ছি। এটা একটা পজিটিভ দিক। আর দ্বিতীয় দিক হচ্ছে বিএনপির প্রতি মানুষের একটা বিরক্তি আছে, বিশাল একটা অংশে। তরুণদের তো আছেই, ক্যাম্পাস গুলাতে আমরা খবর নিচ্ছি, সেখানে ছাত্র দলের অবস্থা খুবই বাজে। এটা একটা বিষয়। তো আবার আরেকটা বিষয় হচ্ছে ঢাকার তথাকথিত মধ্যবিত্ত বা সেকুলার যারা, তারা কিন্তু আবার বিএনপি কে সমর্থন দিবে না, ফাইনালি আমার মনে হয় জামাতকে তো দিবেই না। তো এই জায়গাগুলা বিবেচনা করে আমরা যদি মধ্যবিত্ত বা যেটা আলাপ চলতেছে আমাদের মধ্যে, বা আমরাও সেই আলাপের সাথে যুক্ত, সেই জায়গায় আমাদের পসিবিলিটি বা সম্ভাবনা সেটা কেমন হতে পারে। আর সেটি যদি সম্ভাবনা না হয়, তাহলে আসলে আমরা কোন প্রক্রিয়ায় ঢুকতে পারি এবং আসলে কোন প্রক্রিয়ায় যেতে পারি, সেটা মানে আমি একটু বুঝতে চাচ্ছি আর কি। এই আমার মানে এটা অনেকটা প্রশ্ন বলতে পারেন। ওকে নফিউল, থ্যাংক ইউ। আর কেউ কি কিছু বলার আছে? যদি নাহিদ কিছু বলবা? জি, রোমেল ভাই, আমি কনক বলছি, হ্যাঁ, যদি করো অনুমতি করো। দিতেন আমি কিছু বলতাম। জি, যারা আছেন সবাইকে শুভেচ্ছা। তো আহ, আমার কোশ্চেন গুলো হয়তো আমি দুইটা কোশ্চেন করব, এটা হয়তো বা সিলি কোশ্চেন হতে পারে, কারণ প্রত্যেকেই এখানে পলিটিক্যালি অনেক কনসাস এবং বিচক্ষণ। তো তারপরেও যেহেতু ফরাদ ভাইয়ের মতো মানুষ এখানে আছেন, এবং ফরাদ ভাই যেহেতু আলোচনা এবং সমালোচনা দুইটাকেই সমানভাবে গ্রহণ করেন, এই কারণে আমি আমার প্রশ্নটা করতে চাই আর কি। সেটা হচ্ছে যে প্রথম যেটা কোশ্চেন, যে গণ অভ্যুত্থানের সরকার বলি আর বিপ্লবী সরকার বলি, ইন্টারিম গভর্নমেন্ট বলি, যেটা যাই বলি না কেন, সরকার যদি দুর্বল হয়, এবং আমরা যেটা বলছি যে অভ্যুত্থানে বিপর্যয় ঘটছে বা বেহাত বিপ্লব মেনে নিলাম, কিন্তু জাতীয় নাগরিক কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র সহ অভ্যুত্থানের পক্ষের যারা শক্তি ছিল বা যাদের সমর্থন ছিল, তারা তো সবাই ব্যর্থ হয়ে যায়নি তখন, যেটা 8 তারিখ থেকে যে কথাটা বলা হচ্ছে। তাহলে আমরা সকলের প্রধান এবং গুরুত্বপূর্ণ কাজ হইতো যে অর্গানাইজ মুভমেন্ট ছাড়া যে অভ্যুত্থান ঘটে গেছে সেটাকে কিভাবে অর্গানাইজড করা যায় বা অর্গানাইজের শেপ দেয়া যায়, দিতে পারতাম। সেটা আমরা কেন 6 মাসেও এখনো করতে পারিনি বা দিতে পারিনি, এটার পিছনে আমাদের সকলের অদূরদর্শিতা এবং বিচক্ষণতার অভাব আছে কিনা, এটা একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন আমি করতে চাই যে আমরা যেটা বারবার বলছি যে প্রতি বিপ্লব ঘটে গেছে, প্রতি বিপ্লব ঘটে গেছে। তো এই প্রতি বিপ্লব ঘটে গেছে এই কথাটা বলতে বলতে আমরা আসলেই
প্রতি বিপ্লব ঘটানোর একটা ন্যারেটিভ এস্টাবলিশ করে ফেলছি কিনা, এই ধরনের কথাগুলো প্রথম থেকে আমরা যেখানে বলে আসছি, ফরহাদ ভাই বলে আসছে। ফরহাদ ভাইয়ের কথা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অনেকেই মানে কি বলবো, মানে আমলে নেয় তার কথা। তাহলে তার এই কথাগুলোই কি আমাদের প্রতি বিপ্লবের দিকে আরো ন্যারেটিভটাকে আরো শক্তিশালী করলো কিনা? আরেকটা কোশ্চেন, আরেকটা কথা বলতে চাই, এটা আমার কোশ্চেনের মধ্যে নয়, কোশ্চেনের বাহিরে। সেটা হচ্ছে যে অর্গানাইজ হয়ে না উঠে যদি অর্গানাইজেশনাল ফাংশন করতে চায় কেউ, তাহলে সেটা তো ব্যর্থ হবে, এটা বাস্তবতা। তো মধ্যপন্থী দলের কথা এখানে আসলো। আমি প্রশ্ন করতে চাই জাতীয় নাগরিক কমিটির যারা এখানে আছেন, যে মধ্যপন্থী কেন, মধ্যপন্থী দল কেন আপনাকে করতে হবে? আরেকটা ব্যাপার হচ্ছে, জাতীয় নাগরিক কমিটি প্রথম যে গণশুনানি ঘটলো এখানে আমাদের রংপুরের কাউনিয়ায়, যেটা নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন করছিলেন, সেখানে হাক্কানির মতো, আমি বলবো না যে এরা ফ্যাসিস্টের দোসর, এরাই হচ্ছে ফ্যাসিস্ট কালচারকে, ফ্যাসিস্ট ফ্যাসিস্ট শক্তির ন্যারেটিভকে এস্টাবলিশ করার জন্য রংপুরে যে ব্যক্তিটা কাজ করছিল, সেই ব্যক্তিটার নাম হচ্ছে হাক্কানি। সে কেন সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকে, এবং সেখানে কেন ওই এলাকার আওয়ামী লীগের চেয়ারম্যান কেন উপস্থিত থাকে সেখানে বিশেষ অতিথি হিসেবে? তো আপনারা শুরুতেই যদি এই কাজগুলো করেন, আর যদি বলেন যে আহ অন্যান্য সব দলের গ্রহণযোগ্যতা কমে গেছে, তারা অল্টারনেটিভ একটা শক্তি চায়, সেই অল্টারনেটিভ শক্তি পলিটিক্যালি ভাবে গড়ে উঠতে গেলে তো আপনাকে গড়ে উঠতে হবে, আপনাকে তো সেই দৃশ্যমান করতে হবে আপনার কাজগুলোকে। সেটা না করে এরকম আওয়ামী লীগারদেরকে এখানে নিয়ে এসে আপনারা প্রোগ্রাম করবেন আর আপনারা বলবেন যে আপনাদেরকে জনগণ সমর্থন করবে, এটা মানে বাস্তবসম্মত নয়। এটা ওই মানে এক ধরনের স্বপ্ন দেখার মতো আর কি। ধন্যবাদ। কনক ভাই, আমরা শুরু থেকেই আহ, দুইটা জিনিস ক্যাটাগরিগুলো আলাদা করছি। একটা সরকার, একটা রাষ্ট্র গঠন। রাষ্ট্র গঠনের প্রশ্নটা ফরাদ ভাই আমাকে ব্যাখ্যা করছে। যেহেতু ফোকাসে নাই, ছিল না, সুতরাং সরকারের যে অবস্থা হবে, দুরবস্থা সেটাই হয়েছে। তো এটা আমরা পরে আবার ফরাদ ভাই নিশ্চয়ই আবার বলবে। তো আমরা এরপরে আর কেউ কে কে আছেন বলতে চান? আহ মিলাদ ভাই বলবেন না কিছু? হ্যাঁ, ধন্যবাদ রুবেল ভাই। হম। আমি আজকে শুনতেছিলাম, মানে অনেকগুলো মানে বিভিন্ন আসপেক্ট থেকে যে এই জিনিসটা ভালো লাগতেছিল খুব আমার। আচ্ছা, আমি একটা জাস্ট অল্প কিছু যদি অ্যাড করতে পারি, হম। সেটা হচ্ছে আহ, আমরা তো ধরেন 5ই আগস্ট তো আসলে আহ, আমরা তো আসলে কেউ সে অর্থে প্রস্তুত ছিলাম না। মানে স্টুডেন্টরাও না, ইভেন হয়তো শেখ হাসিনাও না। তো ওই রকম 5ই আগস্টের পরে আসলে একটা বিপ্লবী সরকার হওয়া আমার কাছে ইম্পসিবল মনে হয় আর কি এখন ভাবলেও। তো এরপরে তাহলে কি, আমরা ওই সময় এটা ছিল একটা অভ্যুত্থান, গণ অভ্যুত্থান, তো এটাকে হয়তো পারা যেত যে একটা বিপ্লবী ব্যবস্থা থেকে টার্ন করা। তো সেইটা হয়তো আমরা সেটা পারি না, এটা ঠিক আছে। কারণ 5ই আগস্টের পরে তো ধরেন ফরহাদ ভাই ছাড়া আর কেউ তো এই গাঠনিক ক্ষমতার যে ইয়েটা ধারাটা এটা নিয়ে কেউ তো আর বলে নাই, কোনো স্টুডেন্টরা বলে নাই। তো ফলে ওইটা আমাদের যে কালেকটিভ পলিটিক্যাল কনসিয়েন্স এর মধ্যে এই জিনিসটা আমার মনে হয় ছিল না। আর ধরেন আমরা যারা ঢাকায় ছিলাম অন্তত, আমরা তো এই প্রত্যেকটা স্টেজের এক ধরনের সাক্ষী, এক ধরনের শুধু বিশ্লেষক না, সাক্ষীও, যে কিভাবে কিভাবে হচ্ছিল। তো ওই জায়গা থেকে যে এই ফোর্সটার যে অর্গানাইজড হওয়ার জন্য আমার মনে হয় যে এখন অর্গানাইজড হচ্ছে। তার মানে অর্গানাইজড হওয়ার জন্য 6 মাস খুব বেশি সময় কি, মানে তাদের তো খুবই অপ্রস্তুত অবস্থা থেকে অর্গানাইজড হয়ে আসা আস্তে আস্তে আস্তে। তা আমার মনে হয় যে আমি আমি ইয়ে না, মানে হোপলেস না, আমার মনে হয় যে আচ্ছা হচ্ছে একটা জিনিস। তো আরেকটা জায়গায় আমার একটু অ্যাড করতে চাই, সেটা হচ্ছে যে অনেকেই বলছে যারা যে এই এই আন্দোলনের সাথে ছিলেন বা এখনো অ্যাক্টিভ, যে স্টুডেন্টদের, মানে জনগণের মধ্যে স্টুডেন্টদের যে চিন্তার একটা ধারা, একটা তাদের প্রতি আহ সমর্থনের একটা ধারা তৈরি হয়েছে। তো এটা সত্যি, এটা সত্যি, এটা ইভেন
আমাদের দেশ তো 18 কোটির মানুষ, একটা বড় দেশ তো, ফলে এখানে আহ, খুব বেশি ভাবে ভিজিবল হবে এই জিনিসটা আমার তাও মনে হয় না। বেশি খুব প্রবল ভাবে ভিজিবল না হইলেও প্রচুর মানুষ আছে যারা এটা 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 সাবস্ক্রাইব করে এই এটা স্কুলটার। তো সেইটার আমার আরেকটা বিষয় মনে হয়, সেটা হচ্ছে যে 90s তো কিন্তু আমরা এরকম একটা প্রায় কাছাকাছি গাঠনিক ক্ষমতার মতো একটা জিনিস পেয়েছিলাম 90-এর গণ অভ্যুত্থানের পর। তো সেখানেও কিন্তু স্টুডেন্ট, ছাত্র জনতার কিন্তু একটা পিভটাল রোল প্লে করছিল তারা। কিন্তু ওই যে ইয়েটা গুলা, যে ফাইনেস্ট মাইন্ড গুলা ওই ওই সময়ের, তারা কিন্তু অর্গানাইজ হতে পারে নাই। এবং আলটিমেটলি তারা ওই যে দুইটা প্রধান শিবিরে অ্যাবজর্ব হয়ে গিয়েছিল ওই ফাইনেস্ট মাইন্ড গুলো, এবং তারা পথ হারিয়ে ফেলেছিল। ওই 90-এর গণ অভ্যুত্থানের যারা ইয়ে ছিল, অ্যাক্টর ছিল। তো এটা আমার যেটা বড় হয়েছে, ওদের কিছু ছিল না আর কি। ওরা একটা পার্টিজান, দুই বাই পার্টিজানের মধ্যে থেকে ওরা ওরা নিজেরা কিছু করতে চায় নাই, ওই ওই ছাত্র জনতা। তো ওইটার আমি এখন এই কারণে আমি মনে করি যে কি, এখন যে ছাত্র জনতা যে একটা কিছু করতে চাচ্ছে, তাদের যে একটা বেস আছে সেটাকে ক্যাশ করে যে একটা কিছু করতে চাচ্ছে, তারা যে গতানুগতিক ধারাতে অ্যাবজর্ব হতে চাচ্ছে না, এটা আমার কাছে মনে হয় যে খুবই চমৎকার একটা এই অভ্যুত্থান এবং তার পরবর্তী যে রাজনৈতিক আহ আহ, ব্যাপার স্যাপার এর মধ্যে খুবই আমি বলবো যে দারুণ একটা ব্যাপার, যে ওরা একটা নিজেরা একটা নিজেদের পাওয়ারটা বুঝতে পারছে, তাদের বেসটা বুঝতে পারছে, এবং তারা যে একটা শক্তি সেটা বুঝতে পারছে। তো এই শক্তিকে প্রিজার্ভ করতে হলে একটা পলিটিক্যাল কাঠামো লাগবে। তো হ্যাঁ, এটা হতে পারে যে সামনে এমন দিনও আসতে পারে যে এই এই কাঠামোটা হয়তো মেইন স্ট্রিম দুইটা শিবিরে অ্যাবজর্ব হয়ে যেতেও পারে, বা অন্য কোনোভাবে যেতেও পারে। কিন্তু আহ, একটা যে আকাঙ্ক্ষা, একটা প্রসেস, এই প্রসেসটা যদি জারি থাকে, তাহলে এটা এটা থেকে যদি ফাইনেস্ট মাইন্ড গুলো এটার সাথে সম্পৃক্ত আছে এখন আমাদের স্টুডেন্টদের মাঝ থেকে, তো তারা যদি এটাকে একটু দাঁড় করাতে পারে, এখান থেকে কিছু ছুটলো, কিছু এদিক গেলো, কিছু ওদিক গেলেও যদি একটা বেস দাঁড় করানো যায়, সেটা দিয়ে একটা একটা ভালো একটা ধারা, মানে নির্বাচনী রাজনীতির ক্ষেত্রে আর কি, একটা ভালো ধারা একটা দাঁড়ায় যার সম্ভাবনা আছে বলে আমার মনে হয়। এইটুকু আর কি, রুবেল ওকে, ভাই। ধন্যবাদ মিলাদ ভাই। মিলাদ ভাই এখানে বেসিক দুটো তর্ক। একটা হচ্ছে যে আহ নির্বাচন সর্বস্ব বা নির্বাচনবাদী রাজনীতির মধ্য দিয়ে আহ বা এই ধরনের চিন্তার মধ্য দিয়ে আসলে আহ কাঠামোগত চেঞ্জ করা যায় কিনা, যেখানে আমাদের রাষ্ট্রটা তৈরি হয় নাই, সেটা হচ্ছে বেসিক প্রশ্ন। তো সেই ক্ষেত্রে আমাদের আপনার সাথে একমত যে ছাত্র ফারাদ ভাই শুরুতে বলছো যে ছাত্রদেরকে সাপোর্ট দিয়ে, আমরা নিঃশর্ত সাপোর্ট দিয়েই আমরা তাদের চিন্তা কোন দিকে গেলে আমাদের মৌলিক সমস্যাগুলি সমাধান হইতে পারে, আবার আরেকটা ফাঁদে না পড়ি, সেই ডিরেকশন আমরা দিব। তো সেই জায়গা থেকে এই বলা যে আসলে রাষ্ট্র গঠনের রাজনীতিটা, যেটা গণঅভ্যুত্থানের রাজনীতি আকারে আহ সমাজে যে আপনি যেটা বলছেন যে সমাজে এই ধারণা ছিল না, এরকম না। কিন্তু ফরাদ ভাই সে 80 সাল থেকে লিখতেছে, তার একাধিক লেখা আছে, 90 সালের ক্রিটিক আছে। এবং গণঅভ্যুত্থান নিয়ে আমরা কি বলা যায়, এই 2024-এর ইলেকশনের 2 বছর আগ থেকে আমরা কথা বলছি, ফরাদ ভাই বই লিখছে। ইভেন কি গণঅভ্যুত্থানের পরে ফরাদ ভাই নিজে প্রতিদিন ভিডিও বানায় এবং লেখা এই কথা বলছে। তার মানে খেয়াল করেন, সমাজের চিন্তাটা ছিল, কিন্তু চিন্তাটা পিক করার যেই হিম্মত এবং একই সাথে যে পলিটিক্যাল প্রজ্ঞা, সেইটা আর অভাব আমরা দেখতে পাচ্ছি। আরেকটা ফরাদ ভাই আপনাকে মানে এই আলোচনা থেকে মানে মিল্টন ভাইয়ের আলোচনা এবং এই রুবেল ইয়ের ভাই, আমি কিন্তু এর আমি এক কিন্তু মিনিট এক মিনিট শেষ করি। মিলন ভাইয়ের আলোচনা এবং কনক ভাইয়ের আলোচনা থেকে ফরাদ ভাই ইমপ্লিসিট একটা প্রশ্ন, যেটা অনেকেরই প্রশ্ন, ফরাদ ভাই এটা অ্যাড্রেস করেন আপনি, যে সংগঠিত রাজনৈতিক দল ছাড়া আদৌ গণঅভ্যুত্থানের সুফল কি বলা যায় জনগণ ভোগ করতে পারে কিনা, বা গণঅভ্যুত্থানের পরে এইটা গণঅভ্যুত্থানের মতো একটা সরকার তৈরি হইতে পারে কিনা, এইটা একটা কোশ্চেন। কিন্তু এটা অনেকে মনে করে যে
সংগঠিত দল লাগে গণঅভ্যুত্থানের নাইলে নেতৃত্ব, গণঅভ্যুত্থানের পরে নাইলে এটা আসলে বিপ্লবী সরকার হয় না। এই সরি, হ্যাঁ, মিলন ভাই কি বলতেছিলেন? ইয়ার করলাম, আমি কিন্তু বলছি যে ফরহাদ ভাই ছাড়া হুম। আর অন্যরা এই এই চিন্তাটা করে নাই, সেটা বলছি আমি। না মানে এই চিন্তাটা সমাজে কিন্তু মানে ক্যাম্পেইন করা হয়েছে যেহেতু অনেকেই হয়তো জানে, কিন্তু যাও সেটা অন্য আরেকটা আলাপ, যেটা মনোহর ভাই কাছে খানিকটা ইঙ্গিত দিছে শুরুতেই। আর ফরহাদ ভাই যে প্রতি বিপ্লব যেটা বলছে, ওই যে যেটা কনক বলতেছিলেন, প্রতি বিপ্লব কথাটা বলছে এই কারণেই যে আসলে তো যা ঘটার তা না ঘটে অন্যটা ঘটছে, কারণ এখানকার এস্টাবলিশমেন্টের মধ্যে যারা এস্টাবলিশমেন্টের পক্ষে লোক, তারা পাওয়ারটা ক্যাপচার করে ফেলতেছিল ছাত্রদের হাত থেকে। সেই ক্ষেত্রে আমাদের নাগরিক সমাজ বা আমাদের ভূমিকা বা ছাত্রদের ভূমিকা এইখানে প্রপারলি কিন্তু আমরা এইটাকে কি বলা যায় গণঅভ্যুত্থানের বিজয়ের দিকে নিয়ে আনতে পারি নাই। সুতরাং ওই ব্যাটেলও আমরা কিন্তু হারিয়ে গেছি। হ্যাঁ, সেখানে আর্মির দোষ দেন, বিএনপির দোষ দেন, বা জামাতের দোষ দেন, বা আসিফ নজরুলের দোষ দেন, বা যারই দোষ দেন আপনি, ঠিক আছে, কিন্তু ঘটনা এটা। সুতরাং ওই প্রতিবিপ্লব যে ঘটছে এটা তো আমাদের চোখের সামনে ঘটছে। সুতরাং এটা নিয়ে তো আপনার ফরাদ ভাই বলছে দেখে প্রতিবিপ্লব ঘুরে গেছে ব্যাপারটা তা না, মানে ঘটনা ঘটছে, ফরাদ ভাই ওটা বলছে, এবং তার কনসিকুয়েন্স আকারে এই যে একটা দুর্বল সরকার হবে, সে ঠিক মতে কিছুই করতে পারবে না, সিন্ডিকেট ভাঙার, সিন্ডিকেট ভাঙার জন্য তো ওরা যায় নাই। হ্যাঁ, ওরা আওয়ামী লীগের সাথে মার্চ করে পুরা ব্যবসাটা এখন আওয়ামী লীগের হাতে, ওরা দেশে নাই কিন্তু টাকাটা যাচ্ছে ওইখানে, কিন্তু একটা নতুন লাইসেন্স দেওয়া হয় নাই, চাইও সে লাইসেন্স নিতে পারতেছে না। আপনি বুঝতে পারেন যে কোন লেভেলে এস্টাবলিশমেন্ট টিকে আছে। সুতরাং এটা প্রতি বিপ্লব ফারাদ ভাই তো কমই বলতেছে, মানে সবই আগের মতো আছে। হ্যাঁ, কোনোই চেঞ্জ হয় নাই। ইভেন কি ছাত্রদের হাতে আদৌ ক্ষমতা আছে কিনা, এটা ধরেন আমরা মাসখানেক পরে থেকে বুঝতেছিলাম যে আসলে ছাত্ররা নো বডি, এটা শো পিস মাত্র। হ্যাঁ, ওদের হাতেও আসলে কোনো ক্ষমতা নেই, কারণ আপনি দেখেন সমস্ত আমলাতান্ত্রিক যেসব কি বলা যায় জায়গায় যে বদলি বদলি হয়েছে, এবং যেই আহ, আহ, শিক্ষা এবং অন্য অন্য জায়গায় যারা বসছে, এরা হয় বিএনপি না হয় জামাত, এই ধরনের লোকজনই, এবং ওরাই এগুলা করছে ভাগ ভাগ বন্টন করে, বা কোথাও কোথাও আর্মির লোকজন। সুতরাং ছাত্রদের দিক থেকে কিন্তু কোনো আমি দেখি না কোনো এই ক্ষমতা কাঠামোর মধ্যে কোনো হেজিমনি ছিল বা আছে। সুতরাং এটা আমাদের মাথায় রাখা উচিত ফ্যাক্টস আকারে। সরি, এরপর আর কেউ আছেন?